তো সবাইকে আমাদের ওয়ার্কশপে জয়েন করার জন্য ধন্যবাদ। আমি আজকে আপনাদের ওয়ার্কশপে আছি শিপন কর্মকার। আমি কাজ করি ওয়ার্ডপ্রেস এবং সার্ভার ম্যানেজমেন্ট নিয়ে। আর আমাদের সাথে আছেন কামাল ভাই। উনি প্লাগ ইন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছে টপটেলে। আর আজকে আসলে আমি সারপ্রাইজ, আমাদের হাসিন ভাই হঠাৎ করে চলে এসেছেন, আমি আসলে ভাবতেও পারিনি। হাসিন ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ওয়ার্কশপে জয়েন করার জন্য। ভাই থ্যাঙ্কস। মিউট। এগেইন থ্যাঙ্কস। ওকে ভাই। তো কামাল ভাই, আপনি আপনার প্রেজেন্টেশন শুরু করতে পারেন। জি। আচ্ছা, আমি কামাল হোসেন। আমি মেনলি কাজ করতেছি ওয়ার্ডপ্রেস নিয়ে। 6-7 বছরের বেশি হইলো ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি, কিন্তু ওয়ার্ডপ্রেস চিনি অনেক আগে থেকে এজ এ ব্লগিং টুল। এবং শুরুর দিকে আহ, বিভিন্ন জিনিস বানানোর ট্রাই করতাম ওয়ার্ডপ্রেস দিয়ে, তো এইভাবে আস্তে আস্তে চিনি। সো ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছি 6-7 বছর। মেনলি এখন প্লাগ ইন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছি টপটালে। আর পাশাপাশি হচ্ছে মাঝে মধ্যে বিভিন্ন ওপেন সোর্সে কন্ট্রিবিউট করার ট্রাই করি। এবং বিভিন্ন প্লাগ ইন ওয়ার্ডপ্রেসে পাবলিশ করা ট্রাই করি, বিভিন্ন ফ্রি প্লাগ ইন। সো এইটাই মেনলি হচ্ছে আমার কাজ। আর আজকের প্রেজেন্টেশনটা হচ্ছে মেনলি আমাদের একটা কিভাবে ওয়ার্ডপ্রেস অর্গে একটা প্লাগ ইন পাবলিশ করতে হয় এবং এটার পূর্ণাঙ্গ গাইডলাইন হচ্ছে আজকে আমরা এই প্রেজেন্টেশনটাতে দিব। মানে প্রেজেন্টেশন দেখবো মেনলি যে অ্যাকচুয়ালি কি কি রুলস ফলো করা লাগে, কি কি কোডিং স্টাইল ফলো করা লাগে এই একটা ওয়ার্ডপ্রেস অর্গে প্লাগ ইন সাবমিট করার জন্য। সো চলেন আমরা আসলে একটা ইয়ে করি। সো আমি একটা প্রেজেন্টেশন বানাইছি, ওই প্রেজেন্টেশনটা থেকে এবং কোড দুইটা থেকেই আমরা মেনলি দেখবো যে আসলে এক্সাম্পল এবং প্রেজেন্টেশন দুইটা থেকেই আমরা দেখবো আসলে কিভাবে একটা প্লাগ ইন ইয়া করতে হয়। হুম, share. আচ্ছা, চলেন আমরা আমাদের স্লাইডটাতে দেখি এবং আমরা মাঝে মধ্যে হচ্ছে কোড দেখবো একটু পরে। সো আমাদের আজকের টপিকটা হয়েছে যে আমার কি দেখা যায়, পুরোপুরি আমার স্ক্রিন দেখা যায়? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। জি। আচ্ছা, আমি একটু ফ্লোর অ্যানোটেশনটা অফ করে দিই। না, অফ আছে। হাইড ভিডিও প্যানেল, হাইড ফ্লোটিং প্যানেল। ওকে, আচ্ছা, আমাদের আজকের টপিকটা হচ্ছে হাউ টু পাবলিশ ইউর প্লাগ ইন অন ওয়ার্ডপ্রেস অর ফুল গাইডলাইন। আহ সো প্রথমেই আমরা যদি sorry, আচ্ছা আমরা এই ইয়াটাতে আমরা কি কি দেখবো আসলে, আমরা এই ওয়ার্কশপটাতে যা যা দেখবো, একটা প্লাগইন কিভাবে সাবমিট করতে হয়, একটা প্লাগইন কিভাবে মেনলি প্রস্তুত করতে হয়, মেনলি ডেভেলপ করতে হয়, ফোল্ডার এবং ফাইল স্ট্রাকচার, কোডের গুণগত মানে কোডের স্ট্যান্ডার্ড আর কি, মানে কোড স্ট্যান্ডার্ড এন্ড সিকিউরিটি, সঠিকভাবে রিডমি ফাইল লেখা, রিভিউ প্রসেস কিভাবে আসলে রিভিউ করে, এসভিএন ব্যবহার করে কি আসলে কিভাবে একটা প্লাগইন আপলোড এবং আপডেট করা হয়, প্লাগইনের মেনটেনেন্স, প্লাগইন সাবমিশন গাইডলাইন। ওয়ার্ডপ্রেসের একটা প্লাগইন সাবমিশন গাইডলাইন আছে একদম ডিটেইল। ওয়ার্ডপ্রেসে কিভাবে আসলে ওয়ার্ডপ্রেস ডট অর্গে কিভাবে একটা প্লাগইন সাবমিট করতে হয়, এবং আমরা যে কোডটা আসলে ওয়ার্ডপ্রেস অর্গে সাবমিট করব এটা অ্যাকচুয়ালি ওপেন সোর্স হতে হবে এবং এটা জিপিএল এর লাইসেন্স, জেনারেল পাবলিক লাইসেন্সের অধীনে থাকতে হবে। আর আমরা যখন একটা ওয়ার্ডপ্রেসে কোড সাবমিট করব, এটা তো অফকোর্স মেলিশিয়াস তো থাকাই যাবে না। বাইনারি ফাইল মানে আমরা যে বিল্ড করে ফেলি ফাইল, হ্যাঁ, ওই ফাইল দেওয়া যাবে না, মানে একদম বিল্ড করে একটা ফাইলে দেওয়া যাবে না। প্রথমে যখন আমরা সাবমিট করব তখন অবশ্যই আমাদেরকে সোর্স ফাইল দিতে হবে। এবং স্প্যামিং করে এরকম কোনো কিছু, হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে না। আমাদের এই ওয়ার্ডপ্রেস যখন আমরা কোনো একটা অর্গে প্লাগইন সাবমিট করব,
তখন এই ধরনের কোনো কিছুই আমরা দিতে পারবো না। দিলেই আমাদের ইয়াগুলো রিজেক্ট করে দিবে সাথে সাথে। যখন ওরা দেখতে পারবে যে আসলে এটা কোনো মেলিসিয়াস কোড আছে অথবা বাইনারি ইয়া করা আছে। এই ধরনের কোড কখনোই দেওয়া যাবে না। সো এগুলো, সো সাবমিশনের আগে তো আগে আমাদেরকে একটা প্লাগইন ডেভেলপ করতে হবে। চলেন আমরা আসলে একটা প্লাগইন ডেভেলপের প্রসেস গুলা দেখি, এবং হচ্ছে কি ডিবাগিং টুল ব্যবহার করে কিভাবে ডিবাগ করতে হয়। বা মানে আমরা কোড জাস্ট হচ্ছে রিভিউ করব, কোড অ্যাকচুয়ালি আমরা লিখবো না, আমার একটা কোড লেখা আছে, আমরা জাস্ট ওই কোডগুলো দেখবো এবং ওইগুলো নিয়ে টেস্ট করে দেখবো যে আসলে ওইগুলো ঠিক আছে নাকি। এবং প্লাগইনের ভার্সন নাম্বার, কোডের কমেন্ট, লাইসেন্সের ইনফরমেশন দিতে হবে। মানে যখন আমরা একটা প্লাগইন আপডেট মানে মেনলি ডেভেলপ করব, যখন আমরা একটা প্লাগইন প্রিপেয়ার করব। তো আমরা যদি আমাদের এডিটর পিএস কোড, আমি শুধুমাত্র আজকের জন্য একটা ছোট্ট সিম্পল প্রসিডিউরাল পিএইচপিতে একটা প্লাগইন ডেভেলপ করছি, এবং ওই প্লাগইনটা দিয়ে জাস্ট হচ্ছে আমরা ডেমোটা দেখবো অ্যাকচুয়ালি। তো আমরা একটা বেসিক প্লাগইন লিখতে হবে, মানে যেরকমই হোক। আপনি যদি ওপি স্টাইলে লিখতে পছন্দ করেন তাহলে আপনি ওপি স্টাইলে লিখবেন। আপনি যদি প্রসিডিউরাল লিখতে পারেন তাহলে আপনি প্রসিডিউরাল লিখতে পারবেন। আপনার কাছে যেটা মেনটেনেবল মনে হবে, যে আপনি মেনটেন্স করতে পারবেন ফিউচারে, ওইটা আপনি আপনার কোডিং স্টাইলের উপরে। হ্যাঁ, এখানে কোনো ধরাবাঁধা নিয়ম নেই ওয়ার্ডপ্রেসের যে আপনি অবজেক্ট ওরিয়েন্টেডই ফলো করতে হবে অথবা আপনি প্রসিডিউরালি ফলো করতে হবে। ওয়ার্ডপ্রেসের এই ধরনের স্ট্যান্ডার্ড কোনো, জাস্ট ওয়ার্ডপ্রেসের কিছু রুলস আছে, ওই রুলস গুলোই মানলে হবে আপনাদেরকে। সো আমাদের একটা প্লাগইন লিখতে হলে কি করতে হয়? সো একটা প্লাগইন লিখতে হলে আমরা আসলে একটা প্লাগইন ডিরেক্টরির মধ্যে একটা ফোল্ডার নিতে হয়, এবং ওই ফোল্ডার অনুযায়ী এবং স্লাগ নিতে হয় একদম সিমিলার। এখন ওয়ার্ডপ্রেসের রুলস অনুযায়ী আমাদের ফোল্ডার এবং স্লাগ হইতে হবে একদমই সিমিলার। জাস্ট সো আগে আহ, আমরা ইচ্ছা করলে ফোল্ডারের নাম এক এবং প্লাগইনের ভিতরে আরেকটা নেওয়া যেত, কিন্তু ওয়ার্ডপ্রেসের গাইডলাইন্স অনুযায়ী এখন দুইটাই সিমিলার হইতে হবে, স্লাগ। সো আমাদের ইয়ার স্ল্যাগ এবং এই দুইটাই সিমিলার হইতে হবে, এবং এই স্ল্যাগটা হইতে হবে ইউনিক। আমরা যখন কোন একটা স্ল্যাগ নিব, এবং ওই স্ল্যাগটা ইউনিক হইতে হবে। এই স্ল্যাগটা অলরেডি যদি এক্সিস্ট করে, তাহলে ওইটা নেওয়া যাবে না, ওইটা ওয়ার্ডপ্রেস পরে রিপ্লেস করে দিবে। সো প্রথম থেকেই আমরা যখন প্লাগইন ডেভেলপ করব তখন থেকেই আমাদের উচিত চেক করে নেওয়া আমরা আসলে কিভাবে মানে একটা ইউনিক স্ল্যাগ নেওয়া। সো আমরা একটা ইউনিক স্ল্যাগ নেওয়ার জন্য, সো আমরা একটা উইন্ডো নিই যাতে ইজিলি ইয়াগুলো দেখতে পারি আসলে। সো ওয়ার্ডপ্রেসের এই যে প্লাগইনসে যাওয়ার পর আমরা এই যে প্লাগইনসে গেলাম। সো আমরা ইউনিক স্ল্যাগ গুলো কি, স্ল্যাগ যখন আমরা যেরকম এরকম একটা প্লাগইনে যাই, এই যে প্লাগইনের এই পার্টটা আছে, এই পার্টটাই মূলত স্ল্যাগ। সো আপনি চাইলে এই সেম স্ল্যাগটা নিতে পারবেন না। সো আপনি যখন একটা প্লাগইন ডেভেলপ করবেন, তো আপনাকে এই সেম স্ল্যাগটা আর দিবে না ওরা। সো আপনাকে একটা ইউনিক স্ল্যাগ নিতে হবে। সো ইউনিক স্ল্যাগ চেক করার বেস্ট ওয়ে কি? ধরুন আমি একটা প্লাগইন ডেভেলপ করতেছি, ওই প্লাগইনটার স্ল্যাগ দিয়ে আমি ধরে নিলাম যে আমার যে কারেন্ট যে প্লাগইনটা আছে ওইটার স্ল্যাগ দিয়ে টেস্ট করা। সো আমি যদি আমার কোডে আসি এবং এই যে এই স্ল্যাগটাকে, এখান থেকে আমি স্ল্যাগটা নিই এবং কপি করে এখানে আসি এবং আমি এন্টার করি, তাহলে আমি দেখতে পারবো যে দেখেন এখানে সার্চে চলে আসে। যখনই সার্চে চলে আসে তখন বুঝবেন যে অলরেডি স্ল্যাগটা নাই wordpress.org এর কোনো প্লাগইনের সাথে। সো আপনি চাইলে স্ল্যাগটা নিতে পারেন। কিন্তু যদি ধরেন আমি একটা প্লাগইনের স্ল্যাগ নেই, নিয়ে হচ্ছে, আচ্ছা আমি এখানে সার্চ দিই যে কোনো একটা প্লাগইন, লোডিং এটা বারবার চলে আসে। হুম, আচ্ছা আমি এই প্লাগইনটাতেই যাই। সো এই প্লাগইনের যেই স্লাগটা আছে, সো এই স্লাগটাই মনে করেন যদি আমি এখানে দিয়ে এন্টার দিতাম, তখন যদি এই একটা প্লাগইন চলে আসে তখন বুঝতে হবে যে এই স্লাগটা অলরেডি এই প্লাগইনের সাথে ইয়া হয়ে গেছে, ওরা বাইন্ড করে ফেলছে। সো আমাদেরকে এই স্লাগটা নিতে দিবে না। তো আমরা সব সময় এখানে আসার পর সার্চ দিব আমাদের ডেজার্ট স্লাগ দিয়ে। সো সার্চ দেওয়ার পরে যদি আমাদের কোনো কিছু না আসে এবং সার্চ পেজে চলে আসে ওয়ার্ডপ্রেস প্লাগইনের, তাহলে বুঝতে হবে যে স্লাগ নাই, ওই স্লাগ আমরা নিতে পারবো। তো
এইভাবে হচ্ছে আমরা ইউনিক স্লাগ নিয়ে নিব আমাদের প্লাগইন ডেভেলপ করার সময়। সো প্লাগইনের নেসেসারি যে হেডার্স গুলো আছে, ওই হেডার্স গুলো হচ্ছে আমরা এখানে দিব, এবং দিয়ে আমাদের প্লাগইন ডেভেলপমেন্ট শুরু করব। সো প্লাগইন ডেভেলপমেন্ট শুরু করার জন্য যদি আমরা দুইভাবে একদম যে আমাদের মেইন ফাইল থাকবে ওইখানে আমরা আহ, এই ইয়াগুলো লিখে দিব, যাতে আমাদের কেউ ফাইল ডিরেক্টলি অ্যাক্সেস না করতে পারে। পরবর্তীতে কোনো মেলিসিয়াস কোড বা কোনো অ্যাটাক, কোনো ইয়া করার জন্য যাতে পরবর্তী অ্যাটাক না করতে পারে। সো আমাদের এই কোডগুলো যাতে দেখতে না পারে, সো মেনলি যাতে ডিরেক্ট অ্যাক্সেস না করে দেখতে না পারে, ওই ইয়াগুলো আমরা ইয়া করে দিব। দেন আমরা যখন কোনো কনস্ট্যান্ট বা ইয়া ডিফাইন করব, অলওয়েজ আমরা প্রিফিক্স ইউজ করব, আমাদের প্লাগইনের প্রিফিক্স। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা রুলস, যে আমরা যখন কোনো কনস্ট্যান্ট ডিফাইন করব আমাদের প্লাগইনে, ওই প্লাগইনের কনস্ট্যান্ট ডিফাইন করার জন্য অফকোর্স আমাদেরকে আমাদের প্লাগইনের প্রিফিক্স দিয়ে কনস্ট্যান্ট ডিফাইন করতে হবে, যাতে অন্য কেউ এই প্লাগইনের আমাদের কনস্ট্যান্টের সাথে অন্য কারো কনস্ট্যান্ট কনফ্লিক্ট না করে। এটা হচ্ছে একটা রুলস। সো আমরা যখন প্লাগইন ডেভেলপ করব, সো এই কোডিং রুলস গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। দেন হচ্ছে আমাদেরকে টেক্সট ডোমেইন প্লাগইনের, যখন আমরা প্লাগইন ডেভেলপ করব, মাস্ট বি আমাদেরকে প্লাগইনের টেক্সট ডোমেইন দিতে হবে আমাদের প্লাগইনের সাথে। এটা একদমই রিকোয়ার্ড। সো আমরা যদি টেক্সট ডোমেইন না দিই, তখন আমাদেরকে প্লাগইন এরর দিবে যে আমরা আমাদের প্লাগইনের সাথে কোনো টেক্সট ডোমেইন নাই। সো আমাদের প্লাগইনের টেক্সট ডোমেইনের পাথ লোড করে দিতে হবে। সো আমরা এখানে আমাদের প্লাগইনের টেক্সট ডোমেইনের পাথ লোড করে দিছি, যে লোড প্লাগইনস লোডেড হুকের মাধ্যমে। এবং এই ফাংশনটা দেখেন, এই যে হুকের যে কলব্যাক ফাংশনটা আছে। আচ্ছা, আমাকে কেউ বলবেন যে ফ্লোটিং বারটা বারবার কেউ আসলে চলে আসতেছে আমার ইয়াতে, এটা কি কি ইয়া করা যায় কোনোভাবে, ছোট বা হাইড করলে বারবার হচ্ছে ইয়াতে চলে আসে? হুম। কামাল ভাই, সমস্যা নেই, এটা আপনার স্ক্রিনে দেখা যায় না, আপনি কন্টিনিউ করতে থাকেন। আর একটু ড্র্যাগ করে সাইডে নিয়ে যাবেন প্রয়োজনে, তাহলে মনে হয় আর আসবে না। ও, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই যে যখন আমরা কোনো প্লাগইন এক হুকের যখন কোনো কলব্যাক ফাংশন আমরা দিব, আমরা লিখবো কোনো কলব্যাক ফাংশন, সেই কলব্যাক ফাংশনের মাস্ট বি আমরা প্রিফিক্স করে দিব, যাতে এই ফাংশনটাও কোনোভাবে অন্য কোনো প্লাগইন থিমের বা অন্য কোনো ওয়ার্ডপ্রেস কোরের সাথে আমাদের কনফ্লিক্ট না করে। সো এই এটা হচ্ছে আর একটা একদম নেসেসারি, এইটা ছাড়া আপনার প্লাগইন কখনোই অ্যাপ্রুভ হবে না। আপনি যদি অবজেক্ট ওরিয়েন্টেডই লিখেন, আপনি অবজেক্ট ওরিয়েন্টেড লিখলে অবশ্যই আপনাকে নেম স্পেস দিয়ে ডিফাইন করতে হবে আপনাকে। হ্যাঁ, আপনি যদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মাধ্যমে আপনার প্লাগইনটা লিখেন, সো ওইখানে আপনাকে অবশ্যই নেম স্পেস দিয়ে ডিফাইন করতে হবে, নয়তো সেম ভাবে আপনাকে রিজেক্ট করে দিবে প্লাগইন, কারণ হচ্ছে আপনার ক্লাস অন্য কোনো ক্লাসের সাথে যে কোনো সময় কনফ্লিক্ট করতে পারে। সো এটা হচ্ছে একদম রুলস, সো একদম বেসিক এবং ফার্স্টের দিকের রুলস। সো তারপর যখন আমরা আমাদের আরো অনেক অ্যাকশন হোক বা অন্য কিছু ডিফাইন করব, এগুলোর ক্ষেত্রে আমরা অবশ্যই আহ, যখন কোনো স্ট্যাটিক স্ট্রিং আমরা দিব, যেখানে কোনো স্ট্যাটিক ট্যাক্স আছে, ওইটাকে অবশ্যই আমরা ট্যাক্স ডোমেইন দিয়ে ট্রান্সলেটেবল এর মধ্যে ফাংশনের মধ্যে কল করতে হবে। যেমন ডাবল আন্ডারস্কোর আছে, এবং এই টাইপের যতগুলো আমাদের ট্রান্সলেটেবল ফাংশনস আছে ওয়ার্ডপ্রেসে বিল্ট ইন, এই ট্রান্সলেটেবল ফাংশনগুলো দিয়ে আমাদেরকে আহ, সবগুলো ফাংশন ইয়া করতে হবে, ট্রান্সলেট করে দিতে হবে, যাতে ইন ফিউচার আপনার প্লাগইনটা অন্য কেউ যদি ইউজ করে, অন্য কোনো ভাষায় সে ট্রান্সলেট করতে চায়, যাতে সে ইজিলি আপনার প্লাগইনটা ট্রান্সলেট করতে পারে। এই যে দেখেন, এইখানে আমার একটা টাইটেল আছে যেটার নাম হচ্ছে ডাব্লিউপি অর পাবলিশিং ডেমো সেটিংস। সো এই সেটিংসটাকে আমি, এই ট্যাক্সটা যেহেতু এর একটা স্ট্রি স্ট্যাটিক স্ট্রিং, সো এই স্ট্রিং ট্যাক্সটাকে আমি আমার যে ট্যাক্স ডোমেইন আছে, এবং এই ট্যাক্স ডোমেইনটা আমি কোথায় ডিক্লেয়ার করছি, এই ট্যাক্স ডোমেইনটা আমি প্লাগইনের হেডারে ডিক্লেয়ার করছি। প্লাগইনের হেডারে এটা হচ্ছে নেসেসারি, এইভাবে হচ্ছে আমরা ট্যাক্স ডোমেইন ডিক্লেয়ার করতে হবে। তাহলে ওয়ার্ডপ্রেস চেক করতে পারবে যে আসলে আমার প্লাগইনের হেডারে যে ওয়ার্ডপ্রেসের যে
টেক্সট ডোমেইন আছে, এই টেক্সট ডোমেইন ম্যাচ করা। তো এই যে এইখানে হচ্ছে আমাদেরকে ইয়ে করতে হবে। দেন হচ্ছে আমরা এই আমাদের ফাংশনের কলব্যাকের মতো আবার এই যে আবার হুকের কলব্যাকেতে আমরা প্রিফিক্স করে দিব। দেন হচ্ছে আমরা এই যে কলব্যাক গুলো দিলাম, এই যে আমাদের এডমিন মেনুটার যে একটা কলব্যাক ফাংশন এখানে দিলাম আমরা, এই কলব্যাক ফাংশন এর সময় আপনার যদি কোনো রিকোয়ার থাকে, ধরেন একটা স্পেসিফিক ইউজারকে শুধু আপনি পেজটা দেখাইতে চান আর কাউকে দেখাইতে চান না, তখন আপনি অবশ্যই এখানে সেটিংস চেক করে নেবেন, যাতে এটা বাহির থেকে কেউ অ্যাক্সেস না করতে পারে বা বাহির থেকে কেউ না দেখতে পারে। অফকোর্স যদিও এটা এডমিনের ভিতরেই থাকবে, কিন্তু এডমিনের ভিতরে থাকলেও অবশ্যই যাতে অন্য এডমিনরা দেখতে না পারে সেজন্য অবশ্যই আপনাকে আগে চেক করে নিতে হবে যে আসলে আপনার ক্যাপাবিলিটিস দিয়ে আপনার আসলে এই ইউজার এখানে কিছু করতে পারবে কিনা। এটা হচ্ছে আপনার প্লাগইনের সিকিউরিটির জন্য, এটা হচ্ছে সিকিউরিটি চেক। আমরা যে একটু আগে কথা বললাম যে আমাদের যে সিকিউরিটি আছে, এই যে আমরা হচ্ছে আমাদের এতে যদি দেখি, এই যে এইভাবে হচ্ছে মেনলি হচ্ছে আমাদেরকে প্লাগইন প্রিপেয়ার করা লাগবে। তো আমরা যদি এভাবে মোটামুটি আমাদের প্লাগইনটা প্রিপেয়ার করা শেষ, সো তারপর হচ্ছে আমরা নেক্সটে যাই। আর আমরা হচ্ছে এবার নেক্সটে যাই আমাদের স্লাইডের। দেন আমরা প্রিপেয়ার করে ফেললাম। দেন প্রিপেয়ার, আচ্ছা আমার স্লাইডটা একটু ইয়ে হয়েছে। আহ, এখানে প্লাগইনের ফোল্ডার এবং ফাইল স্ট্রাকচার। আচ্ছা, আমি এটা একটু দেখাই যে আমরা যখন কোনো একটা প্লাগইন ডেভেলপ করব, সো আমাদের প্লাগইনের যে ফোল্ডার এবং ফাইল স্ট্রাকচার গুলো আছে এগুলোতে অবশ্যই ডিফাইন করে দিতে হবে আসলে কোনটা কি জন্য। আমাদের যে রিডমি ডট টিএক্সটি আমাদের আসলে প্লাগইনের মূল ইয়া লেখার জন্য, এটাতে আমরা পরে আসবো। এটা হচ্ছে আমাদের প্লাগইনের মেইন ফাইল, এবং হচ্ছে ল্যাঙ্গুয়েজেস ফোল্ডার, যেটা একটু আগে আমি বললাম যে টেক্সট ডোমেইন আহ, ইয়া এগুলোর জন্য ল্যাঙ্গুয়েজ ফোল্ডার। আমরা তো প্লাগইন যদি কোনো ট্রান্সলেটেবল করি, তখন আমাদের এই ল্যাঙ্গুয়েজ ফোল্ডার আমাদের পট ফাইলগুলো রাখার জন্য। সো এইখানে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজ ফোল্ডারকে ইনক্লুড করে দিচ্ছি। সো এখানে ল্যাঙ্গুয়েজ ফোল্ডারে এটা মাস্ট রাখতে হবে। ইনক্লুডস এর মধ্যে আমাদের যত ধরনের প্লাগইনের জন্য নেসেসারি ক্লাস, ফাংশনস এগুলো রাখা লাগে, সো এইগুলো হচ্ছে আমরা এখানে রাখবো। সো আমি এখানে একটা অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে সেম জিনিস কোডটাকে এখানে আহ, রাখছি, এবং সেম ওয়েতে। তো এইখানেও আমাদেরকে একই ওয়েতে আমরা প্রসিডিউরালে যা যেভাবে কাজ করি, হ্যাঁ ওয়ার্ডপ্রেসের ফাংশন প্রসিডিউরাল এবং অবজেক্ট ওরিয়েন্টেড সব জায়গায় সেম। লাইক অ্যাড মেনু পেজে জাস্ট কিছু ডিফারেন্স আছে, যখন আমরা কোনো কল ব্যাক বা ইয়ে কল করি তখন হচ্ছে আমাদেরকে পিএইচপির অবজেক্ট ওরিয়েন্টেড নিয়মগুলো ফলো করতে হবে, আর বাকি সবকিছু সেম। তারপর হচ্ছে আমরা এখানে একটা ফোল্ডার করতে হবে অ্যাসেটস। আমাদের যত ধরনের অ্যাসেটস থাকবে, সিএসএস ফাইল, ইমেজ ফাইল, এগুলো সব কিছু আমাদের আইকনস এই অ্যাসেটস ফোল্ডারের মধ্যে রাখতে হবে, আমাদের ফাইল স্ট্রাকচারের মধ্যে। সো এগুলো হচ্ছে আমরা যথাযথ যদি না রাখি, তাহলে এগুলো যদি রিভিউয়ার যদি মনে করে না এই প্লাগইনটা মেইনলি স্ট্রাকচার এবং ফাইল ফোল্ডার অর্গানাইজ না, সো রিজেক্ট করে দিতে পারে। সো রিজেক্ট করে আপনাকে আবার একটা মেইল দিবে। সো এখানে আসি কোড কোয়ালিটি, মানে আমরা হচ্ছে কোডের কোয়ালিটি এবং ইয়া করতে হবে। এই যে আমরা যত ধরনের ইনপুট নিব এগুলোকে ভ্যালিডেশন করতে হবে এবং স্যানিটাইজ করা লাগবে আমাদেরকে। আমরা যত ধরনের ইনপুট নিব, এবার এটা ইউজার থেকে নেই, এডমিন থেকে নেই, যার থেকেই নেই, যত ধরনের ইউজার হইতে পারে, সে ভিজিটর হইতে পারে, ইউজার হইতে পারে, এডমিন হইতে পারে। সো এনি ইউজার, সো তার থেকে আমাদেরকে মাস্ট বি তার থেকে যে নেওয়া ইনপুট গুলো স্যানিটাইজ করে নিতে হবে। এবং যখন আমরা আউটপুট দেখাবো অবশ্যই আমরা স্কেপ করে নিব। সো চলেন আমরা কোডের মধ্যে এই এক্সাম্পলটা দেখি। আমরা একটু আগে বললাম যে আমরা এই যে যত ধরনের আমরা আউটপুট দেখাবো সব ধরনের আউটপুটকে আমরা স্কেপিং করব। সো
এটা যে ধরনের আউটপুট হয় সেই ধরনের আউটপুট অনুযায়ী স্কেপ করব। সো স্কেপিং করে নিব। যেটা যদি সরাসরি আমরা ইয়াতে দেখাই তাহলে হচ্ছে ইএসসি এইচটিএমএল দিয়ে আমরা স্কেপ করব। আমরা যদি এইখানে কোনো এট্রিবিউটকে দেখাইতে চাই, সো আমরা সেম ওয়েতে ইয়া করব। সো আমি এখানে একটা ক্লাস নিই, ক্লাস নিয়ে হচ্ছে সো একই ওয়েতে যদি আমার এটা এট্রিবিউট হয়, সরি, ইকো ইএসসি এটিটিআর, সো আমার এটা এট্রিবিউট হইলে এনিথিং, এইভাবে হচ্ছে আমরা এই ইএসসি এট্রিবিউট হইলে এটাকে এটিটিআর দিয়ে হচ্ছে আমরা স্কেপ করব। সো আমাদেরকে সবকিছু একদম আমাদের ইয়ে অনুযায়ী স্কেপিং করে নেওয়া লাগবে। আহ, ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানে আমার একটু ভুল হয়েছে, আমরা একটু ইয়া করি। সো আমার এইচ ইয়াটা, তো আমরা এইখানে, আচ্ছা এবার ঠিক আছে। সো আমরা এই মেইনলি হচ্ছে আমাদেরকে এই ফাংশনটা ইউজ করতে হবে। ইউজ করে হচ্ছে আমাদেরকে যদি আমাদের কোনো এট্রিবিউট থাকে সেই এট্রিবিউটকে, এটা হইতে পারে ক্লাস, স্টাইল, বা কোনো ধরনের আইডি, এনিথিং, যে কোনো ধরনের আপনার ইয়া হইলেই আপনাকে এটা ইএসসি এটিটিআর দিয়ে স্কেপ করে নিতে হবে। আচ্ছা, এখানে দুইটা ফাংশন আছে, ইএসসি এসটিএমএল এবং ইএসসি এসটিএমএল ই। ইএসসি এসটিএমএল ই এর মানে হচ্ছে এটা সরাসরি ইকো করে দেয়, এখানে আমাকে আবার এক্সট্রা করে তার পিছনে ইকো লিখতে হয় না। সো আমরা ওয়ার্ডপ্রেসে দুইটা ফাংশন আছে, ইএসসি এসটিএমএল এবং ইএসসি এসটিএমএল ই। সো ইএসসি এসটিএমএল হলে ও সরাসরি ইকো করে দিবে। আর এই যে দেখেন এই ফাংশনটার মধ্যেই এটা আছে, এই যে ইএসসি এসটিএমএল। সো ইএসসি এসটিএমএল থাকলে, ই থাকলে হচ্ছে মিনস হচ্ছে ইকো। সো আমাকে আর ইকো করা লাগবে না। তো এই যে এইটাও ইএসসি এটিটিআর এর ক্ষেত্রেও সেম, দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে ইকো, একটা হচ্ছে রিটার্ন। তো ও হচ্ছে এটিকে ইকো করে দিচ্ছে, আর আমরা যদি শুধু ই ছাড়া ইউজ করতাম তখন সে রিটার্ন করতো এটা, তখন আমাদের কি ইকো করা লাগতো। তারপর হচ্ছে আমাদেরকে স্যানিটাইজ করা লাগবে। স্যানিটাইজ কিভাবে করবো, যখন আমরা কোনো ইউজার থেকে ইনপুট নিব, হ্যাঁ অবশ্যই আমরা তার স্যানিটাইজ করে নিব। দেখেন এইখানে আমরা এবার ডেমোতে আসি, লাইভ ডেমোটাতে আসি আমাদের। সো আমাদের লাইভ ডেমোটা, আমরা যে প্লাগইনটা ইউজ করতেছি এই প্লাগইনটার একটা লাইভ ডেমো আছে। তো আমরা একটা লাইভ ডেমো দেখি এবং এক্সাম্পলটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এই যে এটা হচ্ছে আমার প্লাগইনটা। সো এইখানে আমি একটা অ্যাজাক্স এর এক্সাম্পল নিছি স্যানিটাইজেশন এবং ননস এর এক্সাম্পল দেওয়ার জন্য। সো আমি যদি এখানে হ্যালো দেই এবং সাবমিট করি, এইখানে আমার মেসেজটা প্রসেস করে ও হ্যালো লিখতেছে। ঠিক আছে, সো আমরা যদি কোডের মধ্যে আসি, এই যে আমরা এখানে দিলাম আমাদের ইনপুট গুলো, সো ও ইনপুটটাকে এইখানে নিচে এই যে মেসেজ, সো ওই এখানে স্যানিটাইজ করছে, স্যানিটাইজ এবং ভ্যালিডেশন ইনপুট। সো আমরা যদি কারেন্টলি পোস্ট থেকে মেসেজকে যদি সেট পাই, তাহলে আমরা স্যানিটাইজ টেক্সট ফিল্ড এবং ডাব্লিউপি আনস্ল্যাশ থেকে হচ্ছে স্ল্যাশ আছে কিনা এটা চেক করার মাধ্যমে আমরা এটাকে আমাদের যে ভ্যালুটা একটা স্যানিটাইজ করে নিলাম। এই যে তখন আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, রেখে জাস্ট চেক করলাম যে আসলে আমাদের এই ভ্যালুটা স্যানিটাইজড হয়েছে, স্যানিটাইজড হয়ে গেছে। যদি ভ্যালু থাকে, যদি এখানে কোনো মেসেজে ভ্যালু সেট করা থাকে তাহলে এটা স্যানিটাইজ করে নিবে স্যানিটাইজ টেক্সট ফিল্ডের মাধ্যমে। এবং এই স্যানিটাইজের অনেকগুলো ফিল্ড আছে যেগুলোর মাধ্যমে আমরা আমাদের ডেটাগুলোকে স্যানিটাইজ করতে পারি। স্যানিটাইজ টেক্সট ফিল্ড আছে, স্যানিটারি টেক্সট এরিয়া আছে, স্যানিটাইজ ইউআরএল আছে। এই যে স্যানিটাইজ টেক্সট এরিয়া ফিল্ড, এই ফাংশনের মাধ্যমে আমরা যদি টেক্সট এরিয়ার কোনো ভ্যালু নেই তখন এইটাকে টেক্সট এরিয়ার ফিল্ডকে স্যানিটাইজ করে দিবে। তারপর হচ্ছে স্যানিটাইজ ইউআরএল আছে। সো স্যানিটাইজ ইউআরএল এর মাধ্যমে আমরা ইউআরএল কেও স্যানিটাইজ করে নিতে পারবো। মানে এক কথায়
আমাদের যত ধরনের ইনপুট আমরা নিব, এটা সে লগড ইন ইউজার হোক, লগড আউট ইউজার হোক, হ্যাঁ, মানে ইউজারের কোনো ইনপুটকে আমরা ট্রাস্ট করব না সরাসরি, এক কথায় মানে নেভার ট্রাস্ট, ডোন্ট ট্রাস্ট ইউজার ইনপুট। সো অবশ্যই আমরা এটাকে স্যানিটাইজ করে নিব। এবং হচ্ছে আমরা যদি আমাদের এইখানে আরেকটা ইয়াতে যাই, এই যে এইখানে হচ্ছে আমাদের এই যে ননস, ডাব্লিউপি ননস এর ব্যবহার। কারণ আমরা ডাব্লিউপি ননস এর ব্যবহার করব এই কারণে যাতে আমাদের আহ, যে এই যে আমরা যে ইউজার ইনপুটটা পাঠালাম সে যাতে এক্সআরএফ অ্যাটাক না করতে পারে আমাদের ইয়েতে। এখন ধরেন আমি এখানে একটা স্ক্রিপ্ট লিখে পাঠাইলাম, যাতে এই স্ক্রিপ্টের মাধ্যমে সে আমাদের সাইট হ্যাকিং বা বিভিন্ন ধরনের মেলিশিয়াস অ্যাটাক যাতে করতে না পারে, সেজন্যই আমরা মূলত ডাব্লিউপি ননস ইউজ করব। ননস ভ্যালিডেশনের মাধ্যমে আমরা এইখানে আহ, ইয়ে করতে পারবো, এই ধরনের সিকিউরিটি থ্রেট গুলো আমরা রুখে দিতে পারবো। মেনলি হচ্ছে আমাদের সাইট সেফ থাকবে এই ধরনের ইয়া থেকে, থ্রেট থেকে, সিকিউরিটি থ্রেট থেকে। সো আমরা এই ধরনের সিকিউরিটি থ্রেট থেকে জাস্ট আমাদের যে ননসটা থাকবে ওই ননসটা আমরা ভেরিফাই করে নিব। তো স্যানিটাইজ টেক্সট ফিল্ড এবং যত ধরনের ইয়ে আছে আমাদের স্ট্রিং আছে, সো স্ট্রিং গুলো এই যে আমরা যদি কখনো প্রিন্টএফ বা প্রিন্টএফ এর মতো কোনো ফাংশন, স্ট্রিং রিটার্ন ফাংশন গুলো আমরা ইউজ করি, তখন অবশ্যই এই রিটার্ন ফাংশনের ভিতরে কি কি ধরনের মেসেজ যাচ্ছে, এই মেসেজ গুলো কিভাবে ট্রান্সলেট হচ্ছে এইখানে কমেন্টের মাধ্যমে, ট্রান্সলেটর কমেন্টের মাধ্যমে বলে দিতে হয়। হয়তো এইটাও একটা ইরর দেয় আমাদেরকে, এবং এটার জন্য প্লাগইন রিজেক্ট হয়। লাস্ট আমার একটা প্লাগইন এটার জন্য রিজেক্ট হয়েছে যে আমরা এটা ঠিক মতো ট্রান্সলেট করি নাই, সো ট্রান্সলেট মেসেজটা দেওয়া হয় নাই আমাদেরকে। সো আমরা এরকম একটা কমেন্টের মাধ্যমে ট্রান্সলেটর, এবং যতগুলা যদি আমাদের যদি এখানে আরো অনেকগুলা প্লেস হোল্ডার থাকতো, সবগুলো প্লেস হোল্ডারকে আমরা নিয়ে এখানে বলে দিতে হইতো কমা 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 সেপারেট করে। তো এইভাবে কমা সেপারেট করে হচ্ছে আমাদেরকে এভাবে বলে দিতে হইতো। এবং শেষে হচ্ছে অ্যাজাক্সের আহ, ইয়ে করা। এবং আপনার আরেকটা জিনিস হচ্ছে সবসময় চেক করা যায় আসলে আমার ডেটা আছে কিনা এইখানে। দেখেন আমরা যদি এইখানে একটা জিনিস অফ করে দিই, আমরা যদি এটা অফ করে দিই, হ্যাঁ, অফ করে দিয়ে জাস্ট আমরা এখানে চেক করলাম না যে আসলে আমার মেসেজটা আসছে কিনা, মেসেজ আছে কিনা। সো আমরা যদি চেক না করে এখানে আমরা রিফ্রেশ দিই, সো আবার এখানে আমরা হ্যালো পাঠাইলাম, ঠিক মতো কাজ করতেছে। আমরা এবার হ্যালো কেটে আবার সাবমিট করলাম, দেখেন আমাদের দেখাচ্ছে যে আমাদের, এবং এটা সাকসেস মেসেজ দেখাচ্ছে, আমার মেসেজটা প্রসেস হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি আমার এটা এমটি ফিল্ড আসছে। সো অবশ্যই আমরা আহ, এই ধরনের ভ্যালিডেশনের পাশাপাশি আমরা চেক করে নিব যে আসলে আমাদের অ্যাকচুয়ালি ডাটা আছে কিনা, আমরা যেই যেটা পাঠাচ্ছি ওইটাতে ডাটা আছে কিনা। যদি এখন আমরা চেক করি, দেখেন এখন যদি আমরা চেক করি আবার সাবমিট পাঠাই, প্লিজ এন্টার ইউর এন্টারি মেসেজ, এখন আমাদেরকে ইরর দিচ্ছে। কারণ আমরা এইখানে যখন অ্যাজাক্স এর কোনো রিকোয়েস্ট পাচ্ছি, তো আমরা ডাব্লিউপি সেন্ড জেসন ইররের মাধ্যমে একটা ইরর মেসেজ পাঠিয়ে দিচ্ছি। সো এই ধরনের ভ্যালিডেশন গুলো করা লাগবে আমাদেরকে। এই ধরনের ভ্যালিডেশন গুলো যদি না থাকে তাহলে আমাদেরকে ইরর দিবে, প্লাগইন গুলো মেনলি হচ্ছে আমাদেরকে রিজেক্ট করে দিবে এবং ফিক্স করতে বলবে। তো আমরা এখানে যাই। আহ এখন হচ্ছে আমাদেরকে, এখন তো আমরা মোটামুটি আমাদের প্লাগইনের সবকিছু করলাম, আমরা প্লাগইনের সব ধরনের ভ্যালিডেশন করলাম, স্যানিটাইজেশন করলাম, স্কেপিং করলাম, প্রিফিক্স অ্যাড করলাম। প্রিফিক্স অ্যাড করার পরে, হ্যাঁ, আমরা আমাদেরকে হচ্ছে এখন প্লাগইনটা যখন আমরা রেডি হয়ে গেছে, আমাদের একদম ফুললি ডেভেলপমেন্ট রেডি, তখনই আমাদেরকে আমার প্লাগইনের রিডমিট লিখতে হবে। প্লাগইনের রিডমি কি? প্লাগইনের রিডমি হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস অর্গে, আচ্ছা আমরা এখানে যাই, এই যে আমরা একটু আগে যেই একটা প্লাগইন দেখতেছিলাম, আচ্ছা আমরা এই প্লাগইনটার মধ্যেই যাই। আমরা যখন এই প্লাগইনটার মধ্যে যাব, এই যে আমাদের প্লাগইনের যত ডিটেইলস থাকে, এই ডিটেইলস গুলো থাকে হচ্ছে আমাদের এই রিডমি টিএক্সটি ফাইলে।
সো আমরা যখন এই যে আমাদের প্লাগইনে আসবো, সো আমাদের রিডমি টিএক্সটি ফাইলে প্রথমে হচ্ছে আমাদের প্লাগইনের নাম দিতে হয়। এটা হচ্ছে একটা প্লাগইনের নাম। সো প্লাগইনের নাম দেওয়ার সময় আমরা প্লাগইনের নাম দিলাম, দিয়ে হচ্ছে এটার কন্ট্রিবিউটরস কে এখানে আমাদের ওয়ার্ডপ্রেস অর্গ এর ইউজার আইডি দিতে হবে। ওয়ার্ডপ্রেস অর্গ ইউজার নেম, এটা হবে আমাদের ওয়ার্ডপ্রেস অর্গের ইউজার নেম। যদি আপনার কোনো ডোনেট লিঙ্ক থাকে, ডোনেট লিঙ্ক, ট্যাগস, আপনার প্লাগইনটা কি রিলেটেড, সো এই রিলেটেড ট্যাগ। সো আপনার প্লাগইনটা ওয়ার্ডপ্রেসের কত ভার্সন, আমাদের রিডমি লেখার ক্ষেত্রে কত ভার্সন মিনিমাম লাগবে প্লাগইনটা চলার জন্য, এবং আপনি কত ভার্সনে টেস্ট করছেন আপ টু মানে সর্বোচ্চ, এবং আপনার প্লাগইনের একটা স্টেবল ট্যাগ মানে কারেন্ট যে ট্যাগটা আছে প্লাগইনের ওই স্টেবল ট্যাগটা, এবং এই প্লাগইনটা চলার জন্য কত পিএইচপি ভার্সন দরকার, কোন পিএইচপি ভার্সন দরকার। সো আমি লিখে দিলাম 7.2 মিনিমাম লাগবে। তারপর হচ্ছে লাইসেন্স, আপনার প্লাগইনটা কোন লাইসেন্সের আন্ডারে, যেহেতু ওয়ার্ডপ্রেস সবকিছু তার জিপিএল লাইসেন্সের আন্ডারে রিলিজ করে। সো ওয়ার্ডপ্রেস এখানে আমরা বলে দিচ্ছি জিপিএল ভার্সন 2 অথবা তার পরের যত ভার্সন আছে, লাইক ভার্সন 3, যদি ভার্সন 4 আসে 4, এনি ভার্সন। তো এটার মানে হচ্ছে যে কোনো ভার্সন। সো এবং এখানে আমরা হচ্ছে প্লাগইনের লিঙ্কটা দিয়ে লাইসেন্সের লিঙ্কটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমরা এখানে একটা শর্ট ডেসক্রিপশন দিব। সো এটা একটু মিনিমাম 150 ক্যারেক্টার দিতে হয় এই ডেসক্রিপশনটা। এটা শো করে হচ্ছে আমাদের এই যে প্লাগইনের, আমরা যদি প্লাগইনে আসি, আমাদের প্লাগইনের ইয়াতে শো করে এই যে আমাদের প্লাগইনের, যখন আমরা প্লাগইন যাই, সরি প্লাগইন, ঠিক আছে, এই যে এইখানে শো করে আমাদের, এইখানে এইখানে মেনলি আসে হচ্ছে আমাদের এইখান থেকে। কিন্তু আহ এই ডেসক্রিপশনটা সম্ভবত, আচ্ছা আমি, এই ডেসক্রিপশনটা আসে এইখান থেকে, সরি, এই ডেসক্রিপশনটা আসে এইখান থেকে। কিন্তু এইখানের যে ডেসক্রিপশনটা, এটা সম্ভবত ওয়ার্ডপ্রেস দেখায় না কোথাও এখন। আহ সম্ভবত আমি রিসেন্টলি দেখি নাই এটা। তো আমাদেরকে এইখানে একটা শর্ট এক মিনিমাম এখানে 150 ক্যারেক্টার একটা ডেসক্রিপশন দিতে হয়। তো তারপর হচ্ছে আমাদের মূল ডেসক্রিপশন, আমাদের প্লাগইনের যে মূল ডেসক্রিপশন, আর এটা লিখতে হয় একটা ফরম্যাট আছে। সো আমরা যদি যখন প্লাগইনের হেডিং লিখবো, সো আমরা এখানে হচ্ছে দুইটা আমার ইকুয়াল দিতে হবে, দুইটা ইকুয়াল দিয়ে হচ্ছে আমাদেরকে প্লাগইনের হেডিং লিখতে হয়। সো এরপর থেকে মেনলি প্লাগইনের হেডিং শুরু হয়। সো আমরা এখানে একটা প্লাগইনের হেডিং দিলাম আমাদের এই প্লাগইনটার মতো। সো আপনি এখানে লিঙ্কস, ভিডিও, ইমেজ সবকিছু অ্যাড করতে পারবেন। সো ওয়ার্ডপ্রেসের একটা রিডমি লেখার স্ট্যান্ডার্ড গাইড আছে, যদি দেখাই। সো আপনি ওইটা ফলো করলে ওয়ার্ডপ্রেস রিড, ওকে, আচ্ছা এইখানে গেলে হচ্ছে আমরা এই যে এইখানে একটা ওয়ার্ডপ্রেসের রিডমি স্ট্যান্ডার্ড রিডমি দেওয়া আছে। সো আপনি এটা কপি করে আপনার যা যা চেঞ্জ করা দরকার এবং ওই অনুযায়ী আপনি লিখতে পারেন। এটা একটা স্ট্যান্ডার্ড রিডমি ওয়ার্ডপ্রেসের। সো আপনি চাইলে এটা নিতে পারেন, অথবা আপনি রিডমি ফাইল ডেভেলপার, আর এখানে হচ্ছে ওদের একটা রিডমি ভ্যালিডেটর আছে। সো এটা দিয়ে আপনি আপনার ওয়ার্ডপ্রেসের রিডমিটা লেখার পরে এই যে আপনি এখান থেকে যে রিডমিটা কপি করলেন ওই রিডমিটা এখানে দিয়ে টেস্ট করতে পারবেন। তো রিডমিতে দেওয়ার এরপরে দিতে হচ্ছে ইনস্টলেশন, কিভাবে আপনার প্লাগইনটা অ্যাকচুয়ালি ইনস্টল করবে। রিডমিতে মোটামুটি 3টা সেকশন দিতে হয়। সো ডেসক্রিপশন, ইনস্টলেশন, এবং এই যে টপের আমাদের যে হেডার এইটা, তারপর হচ্ছে চেঞ্জ লগ। হ্যাঁ, আর স্ক্রিনশট হচ্ছে অপশনাল, আপনি চাইলে দিতে পারেন আবার চাইলে না দিতে পারেন, এবং এফএকিউ এইটাও অপশনাল। কিন্তু এই ইনস্টলেশন এবং চেঞ্জ লগ এই দুইটা মাস্ট দিতে হবে, চেঞ্জ লগ ডেসক্রিপশন। সো এই যে এখানে কিভাবে হচ্ছে আপনার প্লাগইনটা সে কোথায় ইনস্টল করবে এটা দেখাবেন। সো হয়তো আপনি বলে দিতে পারেন সার্চের মাধ্যমে, ইয়ার মাধ্যমে আমার প্লাগইনটা খুঁজে পাবে। আর এখানে হচ্ছে মেনলি হচ্ছে কোন ফোল্ডারে রাখবে আর কি। সো এবং অ্যাক্টিভেট করবে। সো ইউজ ডাব্লিউপি, আচ্ছা, ডাব্লিউপি অর্গ ডেমো ইনফরমেশন। সো এখানে ডাব্লিউপি অর্গ ডেমো নামে একটা শর্ট কোড আমি রেজিস্টার করা আছে। সো কিভাবে ইউজ করবে, আর এখানে কিছু এফএকিউ আছে
যে এফএকিউ গুলা, এই যে এই ডেসক্রিপশন পুরোটা আসবে এইখানে। তো ডেসক্রিপশন আসবে, এফএকিউ গুলো আসবে এইখানে। যদি আমরা স্ক্রিনশট দেই সেগুলো আসবে এইখানে, এই স্ক্রিনশটস গুলো। আর বাকি ইনস্টলেশন আসবে, এই যে ইনস্টলেশনের এটা চলে আসবে এইখানে অটোমেটিক। সো ইনস্টলেশনটা এখানে চলে আসবে, আর ডিটেলস ডেসক্রিপশন এই যে এইখানে ডেসক্রিপশন আর এফএকিউ স্ক্রিনশট, এই তিনটা আসবে এই ডিটেলস ডেসক্রিপশন সেকশনের মধ্যে, ট্যাবের মধ্যে। এই হচ্ছে মোটামুটি আমাদের একটা স্ট্যান্ডার্ড রিডমি লেখার প্রসেস। সো মোটামুটি চারটা জিনিস থাকতে হবে। এই যে প্রথমে হচ্ছে আমাদের প্লাগইনের হেডার, এইখানে হচ্ছে তিনটা ইকুয়াল দিতে হয় আপনার প্লাগইনের নাম লেখার জন্য। আমরা যে প্লাগইনের নামটা লিখি এটা হচ্ছে তিনটা ইকুয়াল। আমার এখানে ফিরা কোডের ইনস্টল দেওয়ার কারণে হচ্ছে আমরা ইয়েটা দেখতে পারতেছি না। সো আমরা এই যে একটা দুইটা তিনটা, তিনটা হচ্ছে এই যে আপনি তিনটা বুঝবেন হচ্ছে কারণ এখানে তিনটা লাইন আছে ইকুয়ালের। তো তাহলে বুঝতে পারবেন যে এটা তিনটা। তারপর হচ্ছে আমাদের প্লাগইনের কিছু ইনফরমেশন, এই ইনফরমেশন গুলো কই আসে দেখাই আপনাদেরকে। এই ইনফরমেশন গুলো এই যে নামটা হচ্ছে এখানে আসে, কন্ট্রিবিউটরস এর এটা হচ্ছে এখানে আসে, আর ভার্সন লাস্ট আপডেট, তারপর টেস্টের আপ টু ওয়ার্ডপ্রেস ভার্সন, পিএইচপি ভার্সন, ট্যাগস, এগুলো হচ্ছে এখানে আসে এখান থেকে পার্স করে এখানে দেখায়। এই হচ্ছে আমাদের একটা স্ট্যান্ডার্ড রিডমি লেখার প্রসেস। সো আমরা একটা স্ট্যান্ডার্ড রিডমি লিখতে হবে, এবং এটা না লিখলে আপনি প্লাগইন সাবমিট করতে পারবেন না। আর আপনি যখন একটা রিডমি লিখবেন, লেখার পর এখানে ভ্যালিডেট করবেন। সো চলেন আমরা এটা একটু ভ্যালিডেট করে নিই, দেখি আমাদের আসলে এটা ঠিক আছে নাকি। সো আপনি এখানে এসে কপি পেস্ট করতে পারেন অথবা সরাসরি লিংক দিয়ে ভ্যালিডেট করতে পারেন। সো আমরা এখানে ভ্যালিডেশনে দিলাম। দেখেন আমার এখানে একটা ইরর দিচ্ছি কি, আমি একটা প্লাগইনের নাম চুজ করছি যেটার সামনে ওয়ার্ডপ্রেস আছে। ওয়ার্ডপ্রেস হচ্ছে কপি ওদের করা আর কি, রেস্ট্রিক্টেড টার্ম, এটা ওরা নিতে দিবে না। সো এই ধরনের রেস্ট্রিক্টেড টার্ম হচ্ছে আপনারা নিবেন না। কিন্তু আমি জাস্ট ডেমো পারপাসে, যেহেতু এটা একটা ওয়ার্ডপ্রেস অর্গের ডেমো, সো আমরা ওই রকম দিছি। সো আমরা এখানে জাস্ট হচ্ছে যদি নাম চেঞ্জ করে দিই, পাবলিশিং ডেমো, আমি হচ্ছে এই নাম দিলাম। এখন আমাকে সব জায়গায় চেঞ্জ করতে হবে। যদি আমরা প্লাগইনের চেঞ্জ করি এবং রিডমি চেঞ্জ করি, তখন আমাদেরকে সব জায়গায় চেঞ্জ করতে হবে। সো আমি এখানে দিলাম হচ্ছে পাবলিশিং ডেমো দিতে হবে, চেঞ্জ করতে হবে। সো এইভাবে মেনলি। তো আমাকে এই ধরনের ওয়ার্ডপ্রেস ও যেগুলো হচ্ছে আপনার ট্রেডমার্ক রেজিস্টার্ড করা আছে, ওই ধরনের নাম আমরা কখনো ইউজ করতে পারবো না। আমি এটা একটু পরে আসতাম, যেহেতু ওরা এখানে রিডমিতে ফ্যাটালাইজার দেওয়ার কারণে আমি বলে দিলাম। সো এই ধরনের ওয়ার্ড রেস্ট্রিক্টেড বা ট্রেডমার্ক করা নাম এগুলো ইউজ করা যাবে না, যে লাইক ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এগুলো এই ধরনের রেজিস্টার্ড ট্রেডমার্ক গুলো কখনোই ইউজ করা যাবে না। এগুলো ইউজ করা যাবে আহ, যেমন লাইক আমরা যদি একটা প্লাগইন বানাই ই কমার্সের জন্য, লাইক চেকআউট ফিল্ডস এডিটর ফর ই কমার্স, ফর দিয়ে তারপর হচ্ছে আমরা ওই ট্রেডমার্ক করার জন্য বুঝাইতে পারবো যেটা আসলে ই কমার্সের জন্য। আর ওয়ার্ডপ্রেস এখন আর আমরা ইউজই করতে পারবো না। আগে যারা ইউজ করে ফেলছে তাদের ক্ষেত্রে অন্যরকম, যারা আগে প্লাগইন ডেভেলপ করছে এবং ওই ইয়াগুলো করে ফেলছে তাদের জন্য করা যাবে না। কিন্তু এখন আর আমরা ইউজ করতে পারবো না। তো শেষে ইউজ করতে পারবো, সবার শেষে, কিন্তু প্রথমে ইউজ করতে পারবো না। সো আমরা যদি এখানে বলি পাবলিশিং, সরি আমরা এই রিডমিটাকে আরেকটু দেখি, আমরা জাস্ট একটু চেঞ্জ করব। সো পাবলিশিং ডেমো ফর ওয়ার্ডপ্রেস, আমরা একটু নামটা ঠিক করি, wordpress.org। দেখেন এখন আমাদেরকে আবার এটা বলবে যে ঠিক আছে। আরেকটা এরর আছে, সেটা হচ্ছে আমার ইয়ে ইউজার নেম। সো যেহেতু আচ্ছা ওরা এখন আর দিচ্ছে না ওয়ার্ডপ্রেস টার্মস কে। উম, আমার এই যে ইউজার নেম এটা দিয়ে দিলাম, এটা ফিক্স। দেন হচ্ছে এটা বাদে আপনারা দেখেন বাকি সবকিছু ঠিক আছে। তো আমি যদি এখান থেকে ওয়ার্ডপ্রেস কেটে দিই, ফর অর্গ, বা আমি দিলাম অর্গ। সো জাস্ট এটুক, ইউর ট্যাগস আর নট ওয়াইডলি ইউজড, মানে আমি খুবই কম ট্যাগস এখানে ইউজ করছি, এই জন্য আমাকে বলতেছে আমার ট্যাগস গুলো ওয়াইডলি ইউজ না। So এখানে আরো আপনি কয়েকটা তিন চারটা পাঁচটা ট্যাগ মিনিমাম ইউজ করবেন। তো আমি এখানে বললাম ও কমার্স,
দেন বললাম হচ্ছে এলএমএস। এখন আমি ভ্যালিডেট করি একবার। ওয়ান মোর ট্যাগস ওয়ার ইগনোর, এলএমএস প্লিজ লিমিট ইউর প্লাগইনস পাঁচটা। এই যে আমাকে বললাম না, পাঁচটার বেশি আমাকে পাঁচটা দিতে হয়। সো অর্গ পাবলিশিং গাইডলাইন্স, ও সরি, আমাকে গাইডলাইন্স বলছে। ফলোইং ট্যাগস আর নট ওয়াইডলি ইউজ। ও আচ্ছা, গাইডলাইন্স ইউজ করা হয় না, এই জন্য ওরা আমাকে বলছে যে ফলোইং ট্যাগ নট ওয়াইডলি ইউজ গাইডলাইন্স। সো আমার এখন যদি আমি ভ্যালিডেট করি, আরেকবার রিমুভ করে দিই, রিমুভ করে দিয়ে ভ্যালিডেট করি, অর্গ ইউজ করা হয় না। মানে এটা নাই আর কি, মেনলি ওয়ার্ডপ্রেসে এই ট্যাগটা না থাকার কারণে ওরা আমাকে বলতেছে আপনি চাইলে রাখতে পারেন, কংগ্রাচুলেশন নো এরর্স ফাউন্ড। ঠিক আছে, রাখলেও কোনো প্রবলেম নাই। লাইক আমি যদি বলি যে এলএমএস, আমার এটা একটা থাকবে, ওরা বলবে যে এটা ওয়াইডলি ইউজ না বা ইয়া না। গাইডলাইন্স, এখন এই ট্যাগটা যদি নাও থাকে বাট আপনি দিলেন, কোনো মানুষ সার্চ করলে আপনার এই ট্যাগের মাধ্যমে এসে সার্চের মাধ্যমে আপনার ইয়ে হবে। আচ্ছা, এই যে এখন আমাদের ইয়ে শেষ, আমাদের হচ্ছে এখন আহ, মোটামুটি আমাদের রিডমি লেখা শেষ, এখন হচ্ছে আমাদের সাবমিটের পালা। সো আমরা প্লাগইনটাকে জিপ করব, জিপ করে এখন হচ্ছে আমরা এখানে যাই ডেভেলপার ইনফরমেশন। এই যে আপনি প্রথমে সাইন আপ করবেন ওয়ার্ডপ্রেসে, তারপর হচ্ছে সাবমিট এই লিঙ্কে যাবেন, wordpress.org প্লাগইনস ডেভেলপার অ্যাড। এখন আমার লগ ইন করা নাই এই ব্রাউজারে, সো আমি দেখতে পারবো না, এখানে একটা লগ ইন ইনফরমেশন আসে। সো ওইটা লগ ইন করার পর এখানে একটা ইনফরমেশন আসে, আহ, ওইটার মাধ্যমে আপনি জাস্ট আপনার প্লাগইনের জিপটা ইয়া করবেন। সো আপনি এখন জাস্ট, আমরা যদি এখানে যাই রিভিল ইন ফাইন্ডার, আমরা এখন এই প্লাগইনটাকে জিপ করব। যদি আপনার প্লাগইনে গিট থাকে, ডট গিটের ফোল্ডার থাকে বা ইয়া থাকে, তো আপনি আপনার প্রেফার্ড ওয়েতে প্লাগইন জিপ করবেন। হইতে পারে আপনি কোনো গাল্প ইউজ করে বা ওই ধরনের বিল্ডিং টুল ইউজ করে আহ, আপনি ইয়ে করতে পারেন, আপনার প্লাগইন জিপ করে প্যাকেজ করতে পারেন। তো আমি জাস্ট এখন যেহেতু কিছু নাই, তো আমি এটাকে কম্প্রেস জিপ করতেছি। সো এই কম্প্রেস জিপটাকে আমরা আমাদের এখানে আপলোড করব। এখানে আর কিছু নাই, জাস্ট হচ্ছে কয়েকটা টিক চিহ্ন আছে। সো আপনাকে কয়েকটা চেক বক্স আছে, ওই চেক বক্স গুলো চেক করে জাস্ট আপলোড করতে হবে। সো এ হচ্ছে প্রসেস। সো আমরা আপলোড করার পর আমরা এতক্ষণ যে প্রসেস গুলো আমরা ফলো করলাম মানে দেখলাম, একজন রিভিউয়ার ঠিক এই প্রসেস গুলোই দেখে। দেখার পর সে যদি কোনো ইস্যু পায় তাহলে আপনাকে একটা ফিডব্যাক পাঠাবে আপনার ইমেইলে, এবং খুবই একটা স্ট্যান্ডার্ড ইমেইল পাঠাবে। এবং আপনি যত দ্রুত সম্ভব মানে আপনার এই ফিডব্যাক গুলো সলভ করে আপডেট করে আরেকটা জিপ হচ্ছে ইমেইলের মাধ্যমে শেয়ার করবেন। ইয়েতে হয়তো হইতে পারে এটা ড্রপ বক্সে বা ইয়েতে গুগল ড্রাইভে, মোস্টলি ড্রপ বক্সে বা ইমেইলের অ্যাটাচমেন্টও দিতে পারেন যদি কোনো ইস্যুস না থাকে। সো এইভাবে হচ্ছে আপনি রিভিউ প্রসেসটা এর মাধ্যমে দিবেন, পুরো রিভিউ প্রসেসটা। আহ, এটা রিভিউ প্রসেস। তো রিভিউ প্রসেস কমপ্লিট হওয়ার পর আপনাকে ওরা একটা এসবিএন অ্যাক্সেস দিবে, যে ওই ওয়ার্ডপ্রেস তার প্লাগইন রিপোজিটরি ম্যানেজ করার জন্য মূলত এসবিএন এর মাধ্যমে ম্যানেজ করে। সো আপনি আপনার প্লাগইন ম্যানেজ করার জন্য একটা এসবিএন রিপোজিটরি পাবেন। এসবিএন কি, আমরা যদি একটা প্লাগইনে যাই, এই যে আমরা প্লাগইনের ডেভেলপমেন্টে ট্যাবে গেলে যাওয়ার পর আমরা এই যে এসবিএন রিপোজিটরি, সো এরকম একটা রিপোজিটরি, আপনাকে দিবে আপনার প্লাগইনটা আপলোড করার জন্য। সো আপনি চাইলে আপনি কমান্ড লাইন দিয়ে এই ধরনের এসভিএন রিপোজিটরি অ্যাক্সেস করে আপনি আপলোড করতে পারেন, অথবা আপনি আপনার প্রেফার্ড যে ওয়েস আছে, ওয়েজে এর জন্য বিভিন্ন এসভিএন পাওয়া যায়, ক্লায়েন্ট পাওয়া যায়। সো এই এসভিএন ক্লায়েন্টগুলো ইউজ করতে পারেন।
লাইক এরকম, আমি হচ্ছে স্মার্ট এসভিএন ইউজ করি মাঝে মধ্যে। সো এই স্মার্ট এসভিএন এর মাধ্যমে আপনি আপনার প্লাগ ইন, ওকে, এটা হচ্ছে আমার একটা প্লাগ ইন। ওকে, এটা হচ্ছে আমার একটা প্লাগইন। সো এই যে এসবিএন এর যে স্লাগটা আপনি পাইলেন, এই যে এসবিএন, এই যে আপনার প্লাগইনের যে স্লাগটা থাকে ওই স্লাগটার সাথেই মূলত এই পুরো একটা এসবিএন লিঙ্ক। সো আপনি এই এসবিএন লিঙ্কটা দেওয়ার পর আপনার এই যে এরকম আপনার যে ইয়েতে এসবিএন ক্লায়েন্ট আছে ওইটাতে হচ্ছে উম, আপনি দেখতে পারবেন। সো এই দেখার জন্য মেনলি ইয়া করবেন। সো এসবিএন ক্লায়েন্টে আসার পর এই যে এসবিএন ক্লায়েন্টের ট্রাঙ্কের মধ্যে থাকে আমাদের কারেন্ট কোডগুলো, মানে আমাদের কারেন্ট যে ভার্সন আছে প্লাগইনের ওই ভার্সনের কোডগুলো থাকে হচ্ছে আমাদের এই এসবিএন এর ট্রাঙ্ক রিপোজিটরির মধ্যে। আর ট্যাক্স এর মধ্যে থাকে ধরেন আপনি একটা নতুন ভার্সন আপডেট করছেন, আপনি চান পুরাতন ভার্সনের কোডগুলো রেখে দিতে। সো আপনি এসবিএন এর মাধ্যমে, এই এসবিএন রিপোজিটরির মাধ্যমে কারেন্ট ভার্সন যখন আপলোড করবেন, সো প্রিভিয়াস ভার্সনের একটা ট্র্যাক ক্রিয়েট করে এখানে রাখতে পারবেন। এই যে দেখেন আমি এখানে 1.0 নামে একটা ট্র্যাকে ক্রিয়েট করে আমার প্রিভিয়াস কোডগুলো, এই সেম কোডগুলোই আমি এখানে রেখে দিছি। সো ট্যাক্স এর মধ্যে মূলত প্রিভিয়াস ভার্সনের যে কোডগুলো থাকে আমরা ওইগুলো রাখতে পারি। এবং অ্যাসেটস, এই অ্যাসেটস এর মধ্যে কি থাকে, আমরা যদি যাই এই অ্যাসেটস ফোল্ডারটা ওপেন করি। আচ্ছা, আমরা এই যে প্লাগইনে যখন আসি, আমরা যখন প্লাগইনে আসলাম, এই যে দেখেন আমাদের প্লাগইনের কিছু অ্যাসেট থাকে। অ্যাসেট কি? আইকন, ব্যানার, এবং এই যে আমরা যে বললাম যে স্ক্রিনশট গুলো যে আমরা এখানে আসি ডিটেলস পেজে হচ্ছে স্ক্রিনশট গুলো আছে। এই যে আমরা যে স্ক্রিনশট গুলো দিলাম, আসলে আমরা তো জাস্ট রিডমি টিএক্সটি তে স্ক্রিনশট ডিফাইন করলাম যে আমাদের কয়টা স্ক্রিনশট অ্যাকচুয়ালি থাকবে। আমরা কোডে আসি, এই যে স্ক্রিনশট, আমরা এখানে যতগুলো স্ক্রিনশট ডিফাইন করব, সো আমরা ততগুলো, লাইক এখানে আমি এখন 3 নাম্বার একটা স্ক্রিনশট ডিফাইন করলাম। সো দিস ইজ থার্ড স্ক্রিনশট। সো এই যে 3 নাম্বার স্ক্রিনশট ডিফাইন করলাম, এই ডিফাইন করার পর এই স্ক্রিনশটটা হচ্ছে আমাদেরকে এখানে 3টা স্ক্রিনশট দিতে হবে, নয়তো সে এমটি দেখাবে। সো আমরা এসভিএন এর মধ্যে যাওয়ার পর এইখানে স্ক্রিনশট -1, সো আমি এখানে প্লাগইন, ওকে, আমরা একটু প্লাগইনের সেটের মধ্যে যাই। ওয়ার্ডপ্রেস প্লাগইন অ্যাসেট, আমরা যদি এটা লিখে সার্চ দেই, এই যে আমাদের এইখানে গেলে আমরা দেখতে পারবো যে ওয়ার্ডপ্রেসের আমাদের যে প্লাগইনটা থাকে এই প্লাগইনের অ্যাসেট গুলো দিতে হয়। সো আমাদেরকে এই যে এই নামের ফরম্যাট অনুযায়ী আমাদের এই অ্যাসেট ফোল্ডারের মধ্যে লাইক ব্যানার 77250.png, অথবা যদি আমি চাইলে এটাকে আহ, ইয়ে করে দিতে পারি, এই যে এটা এখানে চলে আসে ব্যানার হাই ডিপিআই বা রেটিনা ইমেজের জন্য 1544, আর হচ্ছে আহ, ইয়া করে। সো আমাদেরকে জাস্ট দিতে হবে ব্যানার গুলো, নর্মাল নর্মাল ব্যানার এইখানে। সো আরেকটা হচ্ছে প্লাগইনের আইকন, এই যে এই আইকনটা, সো এই আইকনটা দিতে হয় আইকন হাইফেন হচ্ছে আইকনের সাইজ এবং হচ্ছে এক্সটেনশন, অথবা এসভিজি আইকন ডট এসভিজি, যদি আপনি এসভিজি আইকন দেন। এবার স্ক্রিনশটের ক্ষেত্রে আসেন। সো স্ক্রিনশটের ক্ষেত্রে আমরা নাম্বারিং করব এইভাবে। আমরা যেহেতু এখানে 3টা স্ক্রিনশট ডিফাইন করছি, সো এইখানে হচ্ছে আমাদেরকে 3টা স্ক্রিনশট ডিফাইন করতে হবে। স্ক্রিনশট 1-1 ডট পিএনজি অথবা জেপিজি, স্ক্রিনশট -2-3। আর আপনি যদি স্ক্রিনশট গুলোকে লোকালাইজ করতে চান, ধরেন আপনি এক এক লোকালাইজেশন, কেউ যদি ধরেন আপনার এই যে ডি যে জার্মান ভাষায় যদি কেউ দেখতে চায়, ডয়েচে ডয়েচ ভাষা, সো এখানে আপনি হাইফিন দিয়ে হচ্ছে ওই ল্যাঙ্গুয়েজের
প্রিফিক্সটা বা স্ল্যাগটা দিয়ে দিবেন। আর এটা হচ্ছে বাই ডিফল্ট, এটা সব ল্যাঙ্গুয়েজে এটাই দেখাবে। তো এইভাবে হচ্ছে মূলত এসভিএন এর মাধ্যমে আপনি প্লাগইন আপনার এই যে প্লাগইন আছে প্লাগইন আপলোড করতে পারেন, সো আপডেট করতে পারেন। আর তারপর হচ্ছে প্লাগইন আপডেট কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি এখানে একটা কমিট করবেন, লাইক আমাদের গিটের মতো। সো ও এখন কোনো কিছু কমিট পাচ্ছে না, সো এই জন্য কমিট করতেছে না। আমরা সো আমাদের এই যে ট্রাঙ্ক ট্যাগ এবং অ্যাসেটস এর মধ্যে আমরা ইয়ে করি, ট্যাগস এর মধ্যে ভার্সন ভিত্তিক আমরা কপি রাখি, আর এসভিএন ক্লায়েন্ট হচ্ছে কোড আপলোড করি এবং ট্যাগ ক্রিয়েট করা হয় মেইনলি। এখন শেষ, আমাদের তো প্লাগইন মোটামুটি আপলোড হয়ে গেছে, এখন আমাদের প্লাগইন হচ্ছে এরকম লাইভ হয়ে যাবে। আমরা যখন ইয়ে করব, সো আমাদের প্লাগইন হচ্ছে এরকম লাইভ হয়ে যাবে। তো তখন হচ্ছে ওয়ার্ডপ্রেসের প্লাগইন ইয়ে থেকে এই যে এই প্লাগইন থেকে অ্যাড প্লাগইনস থেকেও যে কেউ সার্চ দিয়ে হচ্ছে আপনার প্লাগইন ইনস্টল করতে পারবে, অথবা সরাসরি ওয়ার্ডপ্রেস অর্গ এর থেকে কেউ জিপ সরাসরি ডাউনলোড করার মাধ্যমে, এই যে এই ডাউনলোড করার মাধ্যমে ইনস্টল করতে পারবে তখন। তারপর হচ্ছে আপনার প্লাগইন তো শুধু এই, যখনই আপনি প্লাগইন এসভিএন এর মাধ্যমে আপডেট করে দিলেন তাইলে তো শেষ হয়ে গেল না। এখন হচ্ছে আপনার প্লাগইনকে রেগুলার মেনটেন করতে হবে। ওয়ার্ডপ্রেস হচ্ছে তার রেগুলার যেহেতু ভার্সন আপডেট করে, আপনাকে ওয়ার্ডপ্রেসের যে লেটেস্ট ভার্সনগুলোর সাথে আপনার প্লাগইনটা টেস্ট করতে হবে। এবং রেগুলার টেস্ট যদি না করেন এবং ওই প্লাগইনে যদি কোনো ধরনের মেলিসিয়াস ইয়া হয়, আহ, অনেক সময় কোড আমাদের, যেহেতু আমরা অনেক সময় কোড ইয়া করে ফেলে ওয়ার্ডপ্রেস, তো ওইগুলো কোডকে রিমুভ করে দিতে হবে। কোড রিমুভ করে দিয়ে এবং পিএইচপি ভার্সন, পিএইচপি কোড, ওয়ার্ডপ্রেস কোড যত দ্রুত সম্ভব আপডেট করে নতুন আপডেট রিলিজ করতে হবে, একইভাবে এসভিএন এর মাধ্যমে। আপনি চাইলে শুধু এসভিএন না, আপনি যদি গিট ইউজ করেন তাহলে আপনি গিটহাব অ্যাকশনস এর মাধ্যমেও আপনার ওয়ার্ডপ্রেস এর প্লাগইন আপডেট করতে পারেন। টেন আপের একটা গিটহাব অ্যাকশনস আছে, গিটহাব অ্যাকশনস ওয়ার্ডপ্রেস প্লাগইন, এই যে ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেপ্লয়, এই অ্যাকশনসটার মাধ্যমেও যদি আপনি গিটহাব আর গিটহাবের অ্যাকশনস গুলো ভালো বোঝেন, সিআই/সিডি, সো আপনি আপনার প্লাগইন এই অ্যাকশনস এর মাধ্যমেও ওয়ার্ডপ্রেস অর্গে ডেপ্লয় করতে পারবেন। সো এটা হচ্ছে আপনারা দেখে নেবেন যদি আপনারা এইভাবে আপলোড করতে চান। আহ, যদি আপনারা আর আপনারা যদি এটা ইয়া না নিতে চান, তাহলে আপনারা ইজিলি এসভিএন দিয়ে আপনার প্লাগইন আপডেট করতে পারবেন। সো নতুন ইউজারের যে ফিডব্যাক গুলো আছে, এই ফিডব্যাক ধরেন আপনার একটা প্লাগইন আপনি আপলোড করলেন, সো আপনার প্লাগইনের বিভিন্ন সময় বিভিন্ন রিভিউ আসতে পারে, সাপোর্ট আসতে পারে। সো এই যে এই সাপোর্টের মাধ্যমে ক্লিক করে আপনার ইউজার যদি কোনো ফিডব্যাক দেয় বা নতুন কোনো সাপোর্টের জন্য রিকোয়েস্ট করে, সো এগুলো সব এইখানে থাকবে। সো আপনি আপনার প্লাগইনের সাপোর্টের রিপ্লাই দিবেন, তাতে করে আপনার ইউজার আরো বেশি এঙ্গেজ হবে আপনার প্লাগইনে। বা আপনার প্লাগইনে যদি কোনো ইস্যুস থাকে, কোনো আহ, নতুন ফিচার যদি রিকোয়েস্ট করে, সো আপনার প্লাগইনের সব সাপোর্ট হবে এইখানে। আপনি প্লাগইন থেকে গেলে আপনি সাপোর্ট দিতে পারবেন নতুন ওয়ার্ডপ্রেস ভার্সনের সাথে। যখন নতুন কোনো ওয়ার্ডপ্রেস ভার্সন থাকবে, ওটার সাথে যত দ্রুত সম্ভব কম্পাটিবল করে নতুন আপডেট রিলিজ করা। সো আপনি ওয়ার্ডপ্রেস ফাইনাল ইয়ার, আপনি যদি একটা ওয়ার্ডপ্রেস প্লাগইন আপলোড করেন, তখন আপনি আমাদের wordpress.org এর একটা বড় কমিউনিটির পার্ট হয়ে গেলেন আপনি। সো এইভাবে মেইনলি হচ্ছে আমরা একটা আমাদের ওয়ার্ডপ্রেস এর প্লাগইন ডেভেলপ করতে পারি, দেন সাবমিশন, রিভিউ এবং মেইনটেনেন্স গুলো করতে পারি আমরা একদম এই ওয়েতে। চাইলে এর চেয়ে বেশি আর কোনো কিছু আমরা আসলে দরকার লাগে না, মানে একটা ওয়ার্ডপ্রেস প্লাগইন সাবমিট, আপডেট এবং মেইনটেনেন্স করার জন্য। সো সবাইকে অনেক থ্যাঙ্কস। আর যদি কোনো কোয়েশ্চেন্স থাকে, সো আপনারা কোয়েশ্চেন্স করতে পারেন। তো আমরা এখন কোয়েশ্চেন্স নিব। আমার স্ক্রিন শেয়ারটা আমরা এখন স্টপ করি। সব স্টপ শেয়ার। কামাল ভাই, জি। খুবই আহ, এক চমৎকার বিশ্লেষণ হয়েছে, আশা করি সবাই বুঝতে পেরেছেন।
কিভাবে একটা প্লাগইন ওয়ার্ডপ্রেসে সাবমিট করতে হয়। তো একটা বিষয় আপনি উল্লেখ করেছেন যেটা হচ্ছে গিটহাব অ্যাকশন। আমি যতদূর জানি এসবিএন দিয়ে একটা প্লাগইনের ভার্সন কন্ট্রোলিং খুবই প্যারাদায়ক, যারা মানে জি রেগুলার মেনটেন করে একটা প্লাগইন। তো তাদের জন্য জি আই থিঙ্ক গিটহাব অ্যাকশনটা খুবই চমৎকার একটা অপশন, যারা রেগুলার আপডেট করে প্লাগইন বা সবসময় ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে। তো এটা আসলে করতে গেলে কি কি চ্যালেঞ্জ ফেস করতে হবে বা কতটুকু ইজি, মানে কিভাবে কি এটা নিয়ে কাজ করতে হয়, এটা নিয়ে যদি একটু বলেন। মানে শর্টকাটে একটু বলেন, আমরা প্রয়োজনে আচ্ছা আচ্ছা গিটহাব অ্যাকশনস নিয়ে কাজ করার জন্য আমাদের যে প্লাগইন যে ফোল্ডার আমরা যেখানে ডেভেলপ করি, ওইখানে আমাদেরকে একটা ওএমএল ফাইল লিখতে হয় এবং গিটহাবের অ্যাকশনসটাকে ওইখানে সেট আপ করতে হয়। সেট আপ করতে হয় ওয়ার্ডপ্রেসের ইউজার নেম, ওয়ার্ডপ্রেসের ইউজার পাসওয়ার্ড, এবং হচ্ছে যে আমাদের যে প্লাগইনটা, যে স্ল্যাগটা আমরা পাইলাম ওয়ার্ডপ্রেস থেকে, ওই প্লাগইনের স্ল্যাগটা দিয়ে। এবং হচ্ছে আমরা ওইখানে সেট আপ করতে পারি আমরা কমিটের মাধ্যমে। মানে আমরা হচ্ছে যদি আমরা সিআই সিডি যারা একটু বুঝে, মানে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন ডেভেলপমেন্ট, সো ওই ওএমএল ফাইলের মধ্যে আমরা চাইলে ট্যাগ ক্রিয়েশনের যেমন যেমন আমরা যদি গিটহাবে একটা ট্যাগ ক্রিয়েট করি, তখনই আমাদের প্লাগইনটা ওয়ার্ডপ্রেস অর্গে ডেপ্লয় হবে। অথবা আমাদের একটা নির্দিষ্ট ব্রাঞ্চে যদি আমরা কোনো কিছু পুশ করি, তখনই আমাদের একটা প্লাগইনটা ডেপ্লয় হবে। সো এইভাবে হচ্ছে আমরা ইয়া করতে পারি। অথবা আমরা আরো অনেকগুলো অপশনস আছে ওয়ার্ডপ্রেসে, গিটহাব অ্যাকশনস এর। সো আমরা ওই ইয়াটাতে, আমি যে টেন আপের যে গিটহাব অ্যাকশনসটা দেখাইলাম, ওই ইয়াটাতে মোটামুটি বিস্তারিত দুইটা ইয়ে দেওয়া আছে, পুশের মাধ্যমে এবং হচ্ছে ট্যাগ ক্রিয়েটের মাধ্যমে। তো হচ্ছে কেউ চাইলে ওইখান থেকে নিয়েও ওই জিনিসটা ইয়া করতে পারে। থ্যাংক ইউ ভাই। আহ, জাস্ট ওইটা আমাদের ওয়ার্ডপ্রেস ইয়ার ফোল্ডারের মধ্যে, মানে আমাদের যে প্লাগইন রিপোজিটরি আছে, ওই প্লাগইন রিপোজিটরি ডট ওয়ার্ডপ্রেস অর নামে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হয়। ওই ফোল্ডার ক্রিয়েট করার মাধ্যমে একটা ওয়াইএমএল ফাইল ক্রিয়েট করার মাধ্যমে হচ্ছে মেনলি অ্যাকশনস দিয়ে করা যায়। অ্যাকশনস দিয়ে করা একবার সেট আপ করে নিলে আর কোনো প্যারা নাই। সো আপনি যতবারে যখন আপনি ট্যাগ ক্রিয়েট করবেন অটোমেটিক ডেপ্লয় হয়ে যাবে আপনার। কিন্তু এসবিএন এ হচ্ছে একটা প্যারা, হচ্ছে কি প্রত্যেকবারই আপনাকে ম্যানুয়ালি ফাইলগুলোকে আপডেট করতে হয়। right. যাই হোক, যদি আমাদের যারা জয়েন আছে, কেউ যদি ইন্টারেস্টেড থাকেন আমাদের মিটআপ গ্রুপে আচ্ছা জয়েন করবেন, আমরা নেক্সট আর একটা ওয়ার্কশপ করার ট্রাই করবো। আচ্ছা, নাসিম ভাই বলছে একটু স্ক্রিন শেয়ার দিয়ে দেখাইতে। আচ্ছা আমি একটু স্ক্রিন শেয়ার দিয়ে এখানে একটু কোডটা বুঝাই দিই। সো কোডটা বুঝাই দিলে হয়তো ভাই ইয়া করতে পারবে। সো আমরা আহ, উম, আচ্ছা আচ্ছা, আমার তো এটা আর দরকার নাই আপাতত। সো আমাদের হচ্ছে আরেকটা ইয়ে ছিল, ব্রেভ ব্রাউজার। এই যে এখানে আমাদের টেন আপের যে অ্যাকশনসটা ছিল, টেন আপ, এই যে আপনারা যদি টেন গিটহাবের এই যে এই ফোল্ডার github.com/10up অ্যাকশন ডেপ্লয়, এই যে আমরা, এই যে হচ্ছে এখানে কয়েকটা জিনিস লাগে। মেনলি রিকোয়ার্ড হচ্ছে আপনার দুইটা, এসবিএন ইউজার নেম, এসবিএন পাসওয়ার্ড। যেটা মিললে হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ইউজার নেম, ওয়ার্ডপ্রেসের অর্গের যে পাসওয়ার্ড হচ্ছে ওইটাই। আর অপশন হচ্ছে স্ল্যাক। বাট স্ল্যাক প্রিফার করে দিলে ভালো, কারণ অনেক সময় আমরা আমাদের গিটহাবের যে রিপোজিটরি স্ল্যাক থাকে, ওই স্ল্যাক আমরা ডিফারেন্ট করি। লাইক মনে করেন আমরা একটা প্লাগইন বানাইলাম, ওইটা প্রো ভার্সন, ওইটা ফ্রি ভার্সন। সো আমরা লিখি লাইট, প্রো, ফ্রি। সো এই কারণে আমি বলবো যে যারা ইয়ে করেন, সো স্ল্যাক সহ দিয়ে দিবেন। স্ল্যাক দিলে ও একদম ফিক্স আপনার ওই প্লাগইনেই দিবে, নয়তো সে আপনার যে গিটহাবের যে ইউজার স্ল্যাগ আছে, ওই স্ল্যাগ ধরে সে খুঁজতে যাবে যে এই প্লাগইনটা আছে কিনা। সো এই তিনটা জিনিস দিবেন, এগুলো সিক্রেটে সেভ করবেন। একটা ওয়ার্ডপ্রেস গিটহাবের সিক্রেটে এগুলো সেভ করার পর আমরা নিচের দিকে আসি। আচ্ছা, একটা প্লাগইনের একটা স্যাম্পল ফাইল ছিল। সো এই নামে একটা ফাইল ক্রিয়েট করতে হবে আমাদেরকে, ডট ওয়ার্ডপ্রেস অর্গ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে আমাদের। আমি কোডে যাই আমাদের এই ইয়াটাতে। সো আমি জাস্ট দেখাই দিচ্ছি, হয়তো আরেকদিন হয়তো আসলে আমরা লাইভে একদম করে দেখাইতে পারবো তখন। মানে একদম লাইভ আমাদের হয়তো কোনো একটা প্লাগ ইন ডেপ্লয় করে দেখাইতে পারবো। এই নামে একটা ফোল্ডার ক্রিয়েট করার পর এখানে ডট গিটহাব নামে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করতে হয়। আচ্ছা আমাদের একটা এক্সাম্পল ছিল এখানে। সো আমি এক্সাম্পলটা কই কই এক্সাম্পলটা খুঁজতেছি।
এই যে পাবলিশিং অন নিউ ট্যাগ, এটা হচ্ছে একটা এক্সাম্পল। সো এই এক্সাম্পলটা একটা একটা ইএমএল ফাইল ক্রিয়েট করে, সো জাস্ট আপনি যদি এই এক্সাম্পলটা কপি করে নিয়ে যান তাইলেই হবে। আর রাইট। এখন এখন কথা হচ্ছে যে মানে এখন এখানে আরো অনেক কিছু আছে। ধরেন আপনার ফাইলে যদি বিল্ডিং কোনো প্রসেস থাকে, আপনার যদি কোনো এনপিএম দিয়ে কোনো কিছু বিল্ড করতে হয়, ধরেন কোনো কিছু ইয়া করতে হয়, আপনার চেক করেন, আপনি পিএইচপি দিয়ে কোনো কিছু চেক করলেন, আপনি কোনো কম্পোজারের ডিপেন্ডেন্সি ইনস্টল করলেন, তো এইগুলোও এখানে আপনি করতে পারবেন। সো এখানে আপনি এই রানের মধ্যে আপনার স্টেপস এর মধ্যে আইসা, তো আপনি যা যা খুশি করলেন, দেন ফাইনালি এই ইএনবি থেকে এই যে দেখেন এই স্লাগ দিয়ে দিছে। এখানে হচ্ছে স্ল্যাগ ডিফাইন করে দিছে, এটাও অপশনাল, কিন্তু আমি বলবো এটা আপনি রিকোয়ার্ড ডিফাইন করে দিবেন। কারণ হচ্ছে বাই চান্স যদি আপনার প্লাগ ইনের রিপোজিটরির ইয়া ম্যাচ না করে, সে কিন্তু আর ডেপ্লয় করবে না, সে ডেপ্লয় ফেল করবে। সো এটা হচ্ছে এটা যদি plugin এর দিয়ে কাজ। দেন, এটা দিয়ে দিলে সে আর কখনো ফেল করবে না, যদি আপনার প্লাগ ইনের মানে গিটহাবের রিপোজিটরির ইয়া যদিও ডিফারেন্টও হয়। থ্যাংক ইউ। এখন আমরা কোশ্চেন গুলো নেওয়া শুরু করি। কে কে আচ্ছা, কার কি প্রশ্ন আছে বলা শুরু করেন। নাসিম ভাই, আপনার আর কোনো প্রশ্ন আছে? জি ভাই। জি ভাই। কামাল ভাইকে অনেক ধন্যবাদ। মোটামুটি সবগুলো পার্টি আপনি এখানে কভার করছেন। একটা পার্ট হচ্ছে যেটা আমি খেয়াল করছি মিস করে গেছেন, সেটা হচ্ছে প্লাগইন সাবমিট দেওয়ার আগে আমরা আসলে কি কি টুল ব্যবহার করতে পারি প্লাগইনটা টেস্ট করার জন্য, যেমন প্লাগইন আচ্ছা, চেক, সিপি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সরি আই ফরগট, আমি ইভেন আমি হচ্ছে এটা আমার ইয়াতে ইনস্টল করে রাখছিলাম যে দেখানোর জন্য, যে আমি এটা দেখাবো চেক করার জন্য। তো ঠিক আছে ভাই, দেখাই দিন আরেকবার। আচ্ছা, আমরা একটু স্ক্রিনশট দিয়ে দেখাই দিই জাস্ট। আমাকে একটু হোস্টের পারমিশন। হ্যাঁ, আপনি হোস্ট আছেন। আচ্ছা, শেয়ার। আমরা জাস্ট ওই যে এখন যেহেতু ওয়ার্ডপ্রেস ইয়ার রিকোয়ার করে ফেলছে, আমাদের যেই প্লাগইনের ইয়াটাতে রিকোয়ার করে ফেলছে, প্লাগইন চেক দিয়ে প্লাগইন চেক করে দিতে হবে, এবং ওরাও বাই ডিফল্ট যখন আমরা সাবমিট করি ওইখানে চেক করে। সো আমরা যখন এখানে চেক করব, এই যে চেক দিস প্লাগইন, আপনি সরাসরি এইখানে ক্লিক করলেই আপনাকে সে নিয়ে যাবে। এবং আমি হচ্ছে এই তিনটাতে চেক করি মেনলি। পারফরমেন্স এন্ড অ্যাক্সেসিবিলিটি এগুলো হচ্ছে অপশনাল, এগুলো যার যার প্লাগইনের ইন্টারনাল বিষয়, কে কত প্লাগইন পারফর্ম অপটিমাইজ করলো, ইয়ে করলো। বাট মেইন হচ্ছে এই তিনটা আমি চেক করি, যে সিকিউরিটি, প্লাগইন রিপো এবং ইয়ে। আচ্ছা, এটা হচ্ছে আমরা বাদ দেই হিডেন ফাইলস, কারণ এটা যাবে না, যেহেতু এই যে আমরা wordpress.org নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি, ওই ফোল্ডারটা ক্রিয়েট করার কারণে আমাকে আচ্ছা সরি ডিএস স্টোর, আচ্ছা এগুলো আমরা হচ্ছে বাদ দিয়ে দিব যখন ইয়ে করব। এই যে দেখেন আমাকে এখানে রিডমিতে দুইটা ইরর দিছে, একটা হচ্ছে মিসম্যাচ প্লাগইন নেম। এই যে আমরা একটু আগে রিডমিতে কিন্তু আমাদের প্লাগইন নেম চেঞ্জ করছি, পাবলিশিং ডেমো ফর ওয়ার্ডপ্রেস অর, এবং হচ্ছে আমাদের প্লাগইনের হেডারে হচ্ছে ওয়ার্ডপ্রেস অর পাবলিশিং ডেমো। সো এই কারণে কিন্তু আপনাকে এটাকে মাস্ট বি ম্যাচ করে দিতে হবে রিডমির সাথে। আমি একটু আগে বলছিলাম আমি পরে চেঞ্জ করতে গিয়ে চেঞ্জ করি না এটা, কিন্তু এটা হচ্ছে আপনাকে ইয়া করে দিতে হবে। ইনভ্যালিড রিডমি কন্ট্রিবিউটরস। সো এই যে আমি যে একটু আগে, আমি যদি কোডে আসি, এই যে দেখেন রিডমিতে আমি এখানে একটা মানে জাস্ট আপনাদের জানার বোঝার জন্য লিখছি যে এখানে আপনার ওয়ার্ডপ্রেস অর্গের ইউজার নেম হবে। সো আমি যদি এটা কেটে দিই এবং এটার সাথে আমি সেম জিনিসটা আরেকবার এখান থেকে রিডমিতে নিয়ে আসি, এটা আমাকে জানি কপিরাইট ধরবে, ওয়ার্ডপ্রেস এটার জন্য আমাকে কপিরাইট ধরবে। সো আমি আরেকবার ইয়া করি, চেক করি। কপিরাইটটা আমরা অ্যাভয়েড করি জাস্ট, কারণ যেহেতু ওয়ার্ডপ্রেস ওয়ার্ড আছে, ওইটা কপিরাইটটা আমরা অ্যাভয়েড করি। এই যে দেখেন আমাকে বলতেছে ট্রেডমার্ক টার্ম, এই যে আমাদের ওয়ার্ডপ্রেস লেখাটা আছে এটা হচ্ছে ট্রেডমার্ক করা। সো ট্রেডমার্ক আমি তো প্রথমে বললাম আমরা যে কোনো ধরনের ট্রেডমার্ককে আমরা অ্যাভয়েড করা লাগবে। এই যে ট্রেডমার্ক টার্ম, আমার যতগুলো ওয়ার্নিং ধরছে সবগুলো হচ্ছে ট্রেডমার্ক টার্মের ওয়ার্নিং। সো এইটা বাদে আমার সবগুলোই ঠিক আছে। সো আমরা এই জাস্ট প্লাগইন চেকার দিয়ে চেক করে নিলেই হবে আমাদের যে আর এটা কিন্তু বিহাইন্ড দ্য সিন হচ্ছে আমাদের ডাব্লিউপিসিএস, এই যে ডাব্লিউপিসিএস নামে যে টুলটা আছে ওইটাকে মেনলি এটা ইউজ করে, এই যে ওয়ার্ডপ্রেস কোডিং স্ট্যান্ডার্ড। এই প্লাগইন চেকার কিন্তু আমাকে এইটা ফলো করে, এইটা মেনলি চেক করে। সো আপনি চাইলে এই চেক এটাকে মেনলি আপনার প্লাগইনের
লোকাল রিপোজিটরিতে দিয়েও চেক করতে পারবেন যখন আপনি প্লাগইন ডেভেলপ করবেন। এখানে ফুল ডিটেলস দেওয়া আছে ওয়ার্ডপ্রেস অর্গের, ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল গিটহাবে। সো আপনি চাইলে এইভাবেও এটা সেট আপ করে সেম কাজটা করতে পারেন। আর যদি বলেন না আমি এই মানে কমান্ড লাইন টুল ইউজ করব না, জাস্ট আপনি প্লাগইন চেকারে এসে প্লাগইন দিয়ে চেক করবেন। এই দুইটা টুল, ওয়ার্ডপ্রেস হচ্ছে এখন এই দুইটা টুলই চেক করে। সো এই হচ্ছে মানে একটা টুল যে আমরা যেতে প্লাগইন চেক করতে পারি। আই থিঙ্ক নাসিম ভাই আপনার ইয়া ক্লিয়ার হয়েছে। ভাইয়া আপনি প্লাগইনটা তো আপডেট করলেন লোকাল থেকে, তাই না? জি। তারপর আপনি তো আবার প্লাগইনটা আপডেট না করে আবার টেস্ট করলেন, তার মানে আপনি কি রি-আপলোড দেওয়া লাগবে না প্লাগইনটা টেস্ট করার জন্য? না না, আমার তো আমি তো যেহেতু আমার এটা লোকাল রিপোজিটরি, আমার এটা তো লোকাল রিপোজিটরি। সো লোকাল রিপোজিটরি হওয়ার কারণে আমি জাস্ট লোকালি টেস্ট করলাম। আপনার তো এটার জন্য আপনাকে লাইভে টেস্ট করতে হবে এরকম না। আপনি জাস্ট লোকালি আপনার লোকাল ইয়াতেই প্লাগইন ইয়াতেই টেস্ট করতে পারবেন। ওকে, আমার টেস্ট প্লাগইন নিয়ে ভাই আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে টেস্ট প্লাগইনে আমার সবকিছু আমি পাস করলাম, জি। তারপরেও দেখা যাচ্ছে রিজেক্ট খেয়ে ফেলতেছি। মোস্টলি কোন প্রবলেমগুলো আসলে রিভিউয়ার ধরে এবং টেস্ট প্লাগইনে যেগুলো ধরা পড়ে না, আর স্যানিটাইজেশনের ক্ষেত্রে কোনগুলো আমাদেরকে মানতেই হবে? আপনাকে ইউজারের যত ইনপুটস আছে, মানে আপনি ইউজার থেকে যে কোনো ধরনের ইনপুট নেন, ওইটাকে আপনার স্যানিটাইজ করতেই হবে। এবার আপনি ইউজার থেকে যে কোনো ধরনের ইনপুট নেন, এটা হতে পারে চেকবক্স, মানে মানে আপনার ফর্মের মধ্যে যে কোনো ধরনের ইনপুট যদি আপনি নেন, ওইটাকে আপনাকে স্যানিটাইজ করাই লাগবে। সো আপনি ওইটাকে স্যানিটাইজ করে নেবেন। আর হচ্ছে রিভিউয়ার, হ্যাঁ রিভিউয়ার যখন সে পার্সোনালি কোডটা রিভিউ করে, সে মাঝে মধ্যে বিভিন্ন জিনিস ধরতে পারে, ধরে রিজেক্ট করে দিতে পারে। তখন আপনাকে ওই জিনিসটা এক্সপ্লেন করতে হবে যে আপনি কেন এটা করলেন, এবং আপনি রিভিউয়ার থেকে এক্সপ্লেনেশন চাইতে পারেন যে সে সে যখন অবশ্যই সে যখন আপনাকে ওই রিজেক্ট করে দিবে কোনো কারণে, যে প্লাগ ইন চেকার বা ওই টুলের বাহিরেও, সে যখন রিজেক্ট করে দিবে সে অবশ্যই আপনাকে এক্সপ্লেনেশন দিবে যে সে কেন এটা রিজেক্ট করছে, মানে এই এটার সলিউশন কি। অথবা আপনিও তার থেকে ইমেল করে ওই ইমেলের মাধ্যমে রিপ্লাই দিয়ে তার থেকে এক্সপ্লেনেশন চাইতে পারেন যে আসলে এটা কি, কেন সে ইয়া করছে। এছাড়া আর খুব বেশি এখন প্লাগইন রিভিউয়াররা ইয়ে করে না, মানে এই প্লাগইন চেকারের বাইরে খুব বেশি আসলে এখন রিজেক্ট করতেছে না। আপনি কি আর কোনো টুল প্রেফার করেন কিনা টেস্টের জন্য? আপনি তো চাইলে আপনি আপনার ম্যানুয়ালি অনেক টেস্টিং আছে, মানে ওয়ার্ডপ্রেস অর্গে সাবমিট করার জন্য এই দুইটার বাইরে আর তেমন কোনো টেস্ট নেই। আগে প্লাগইন চেকারের আগে আমি WPCS ইউজ করতাম, ওয়ার্ডপ্রেস কোডিং স্ট্যান্ডার্ড। আর এখন যেহেতু প্লাগইন চেকার আসছে, সো এটা দিয়ে চেক করি। আর আগে হচ্ছে আমি ম্যানুয়ালি কমান্ড লাইনে সেট আপ করে নিতাম WPCS, তো ওইটা দিয়ে চেক করতাম। এর বাইরে এখন আর আপাতত তেমন কোনো নাই। আর আপনি চাইলে PHP ইউনিট টেস্টিং করতে পারেন আপনার প্লাগইনে। ওইগুলো হচ্ছে আপনার আলাদা জিনিস, ওইগুলো হচ্ছে আপনার ফিচার্স এবং অন্যান্য জিনিস টেস্টিং। থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। একজন একটা কমেন্ট করেছে, রাকিব হোসেন। আচ্ছা, WP অপশন ফ্রেমওয়ার্ক কি ইউজ করা যাবে, যেমন কোডস্টার এ, ধরেন একটা প্লাগইনের মধ্যে আরেকটা প্লাগইন ইউজ না করা বেটার। হ্যাঁ, কারণ আপনি যেহেতু প্লাগইন ডেভেলপার, সো আপনি নিজেই কিছু অপশনস ডেভেলপ করে নেন, যে আপনি একটা মেটাবক্স বানাই নিলেন ওয়ার্ডপ্রেসের কোর মেটাবক্সকে এক্সটেন্ড করে। তো এই জন্য এই ধরনের কোনো মেটাবক্স ইয়া করলে হচ্ছে আপনাকে ওয়ার্ডপ্রেস থেকে সরাসরি রিজেক্ট করবে না, কিন্তু এটা স্ট্যান্ডার্ড না একটা প্লাগইনের ভিতরে আরেকটা প্লাগইন ইনক্লুড করা। সো এটা করলে আপনার ডিপেন্ডেন্সি ইস্যু হইতে পারে ফিউচারে, সিকিউরিটি ইস্যু হইতে পারে। সো বেটার হচ্ছে ধরেন আপনি অপশনস, আপনার কিছু অপশন সেভ করা দরকার। এই যে আমি যে সেটিংস এটা দেখাইলাম, এরকম একটা সেটিংস এর মধ্যে আপনি আপনার সেটিংস গুলো সেট করে নিতে পারেন। একটা প্লাগইনের তো আর খুব বেশি সেটিংস থাকে না, থাকলেও ট্যাপ ট্যাপ করে। হ্যাঁ, এখন অনেক প্লাগইন আছে যে হাজার হাজার অপশন সেভ করতেছে, বাট
অনেক সুন্দরভাবে ইউজার ইন্টারফেস বানায়, এডমিন ইন্টারফেস বানায় নিছে। অবশ্যই দেওয়া যাবে, ওয়াই নট। আহ, ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল। জি জি, শিওর। আচ্ছা, আমি একটা জিনিস খেয়াল করলাম যে যখন আমরা কোনো কিছু ক্যাশ করি, ডব্লিউপি ট্রানজেন্ট ব্যবহার করি, জি। তখন এই প্লাগ চেকার যে প্লাগইনটা ওইটা মূলত সাজেস্ট করে ডব্লিউপি ক্যাশ সেট। হুম। বাট আমি যখন ওই যে ট্রানজিট ইউজ করতেছি, এটাও কিন্তু ঠিকই ক্যাশের মতো কাজ করতেছে প্রপারলি, সবকিছু ঠিক আছে, আমার ক্যাশ হচ্ছে, ক্যাশ বাস্টিং হচ্ছে। বাট ওইটার জন্য সে আমাকে ওই যে ওয়ার্নিং দিচ্ছে আর কি, ওই যে প্লাগইন চেক, প্লাগইন যেটা আর কি ওয়ার্ডপ্রেসের। হ্যাঁ, সে জাস্ট ওয়ার্নিং দেবে, তো এটা ইডন এটার না। সো এটা হচ্ছে ইয়া ধরবে না, হ্যাঁ, রিভিউর ধরবে না এটা। মানে ওইটার জন্য প্রবলেম করবে না, না? না না, রিভিউর ধরবে না এটার জন্য। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ভাই আমার আরেকটা প্রশ্ন ছিল। জি জি ভাইয়া। আহ, আপনি যে প্লাগইনটা মেক করছেন, আপনার জি। প্লাগইনটা হচ্ছে সেটিংস ট্যাবের আন্ডারে বর্তমানে আছে। এখন আমি যদি চাই আমার জন্য স্পেসিফিক আলাদা একটা ট্যাব হোক ড্যাশবোর্ডে, সেটার জন্য কি করা লাগবে? আর ড্যাশবোর্ডে তো ডিরেক্ট ট্যাব ইয়া করা যায় না। সো ড্যাশবোর্ডে কিন্তু ড্যাশবোর্ডের যে আমরা যে ড্যাশবোর্ডটা দেখি, মানে মেইন যে ড্যাশবোর্ডটা দেখি, ওইখানে কিন্তু উইজেট রেজিস্টার করতে হয়। তো আপনি মেনলি হচ্ছে আমরা দুইভাবে আমাদের অপশনস মানে একটা প্লাগ ইনের জন্য সেটিংস পেজ বানাইতে পারি। সেটা হচ্ছে, এক হচ্ছে অপশনস পেজ ইউজ করে অথবা এডমিন পেজ ইউজ করে। অ্যাড এডমিন পেজ, অ্যাড মেনু পেজ আর কি, যেটা অ্যাড মেনু পেজ, সরি, অ্যাড মেনু পেজ অথবা অ্যাড অপশন পেজ, এই দুইটাই ইউজ করে। তো এর বাইরে হচ্ছে আপনি ড্যাশবোর্ডে যদি রাখতে চান, ওটা হচ্ছে আপনি বিভিন্ন ইনফরমেশনাল ড্যাশবোর্ডে মেইনলি হচ্ছে মূল যে ড্যাশবোর্ডটা আমাদের ওয়ার্ডপ্রেসের, ওই ড্যাশবোর্ডে হচ্ছে আমরা মূলত ইনফরমেশনাল, আমাদের প্লাগইনের বিভিন্ন ইনফরমেশন শো করার জন্য, প্লাগইনের স্ট্যাটিস্টিক্স, ডেটা, এই টাইপের ইনফরমেশন শো করার জন্য উইজেট রেজিস্টার করে ড্যাশবোর্ডে। আসলে অন্য কিছু রাখা যায় না। আপনি চাইলে ওই উইজেট, মানে আপনি চাইলে করতে পারবেন, ওই উইজেটের মধ্যে আপনি ফর্ম বানিয়ে, মানে ওই উইজেটের যে আপনি প্রিন্ট করবেন, মানে ওই উইজেটের যে রেন্ডার কলব্যাক আছে, ওই কলব্যাকের মধ্যে আপনি চাইলে ওইখানে ইয়ে করতে পারেন, ফর্ম বানিয়ে আপনি সেভ বা আপনার যে নেসেসারি সেটিংস আছে ওইগুলো করতে পারেন। বাট এটা আইডিয়াল না। এখন ধরেন আমি চাচ্ছি আমি প্লাগইনটা সাবমিট দেওয়ার আগে আমারটা স্পেসিফিক ট্যাবে যাক। সেই ক্ষেত্রে আমি এইটা হয়তো আপনি এই এখানে দেখাননি, যার কারণে আমরা এই বিষয়ে জানতে চাচ্ছি আর কি। আচ্ছা, মানে বুঝি নাই, মানে স্পেসিফিক ট্যাবে বলতে? মানে আমি বোঝাচ্ছি যে নর্মালি তো এটা বাই ডিফল্ট সেটিংস এ যায় নাকি? তা বুঝতে পেরেছি কামাল ভাই, উনি হচ্ছে মেনুতে, সাইডবার মেনুতে অ্যাড করতে চাচ্ছে। হ্যাঁ, আমরা কিন্তু আমাদের প্লাগইনটা সাইডবার মেনুতে ছিল। আর একবার দেখাই দেন আপনি, ভাই। আচ্ছা, আপনি হয়তো খেয়াল করেন নাই, আমি আচ্ছা একটু শেয়ার দিই স্ক্রিনটা, শেয়ার দিয়ে দেখাচ্ছি। ওকে, লেটস শেয়ার। এই যে দেখেন, এই যে আমাদের প্লাগইনটা ছিল একদম মূল মেনুতে, এটা হচ্ছে এডমিন পেজ। আর আমরা চাইলে সেটিংসে রাখতে পারতাম, টুলসের আন্ডারে রাখতে পারতাম, এখানে রাখা যায়। সেটিংসে রাখতে গেলে বা টুলসের আন্ডারে রাখতে চাইলে আপনাকে ইউজ করতে হবে কোডের মধ্যে এই যে ইয়া অ্যাডমিন পেজ, অ্যাড অপশনস পেজ। তো আমরা এখানে ইউজ করছি অ্যাড মেনু পেজ। তো আমরা এখানে জাস্ট হচ্ছে অ্যাড অপশন, এই যে, সরি, অপশন, এই যে অপশনস পেজ, এইটা এটা ইউজ করতে হবে আপনাকে। এই যে এইটা ইউজ করলে হচ্ছে আপনার ইয়া হয়ে যাবে, মানে এটা সেটিংসে অথবা এই যে এইখানে কিন্তু একটা ইয়া আছে যে আপনি এটা কোথায় রাখতে চান। এই যে অ্যাড অপশনস পেজ, মেনু টাইটেল, পেজ টাইটেল, এই যে ক্যাপাবিলিটি মেনু স্লাট, এইখানে হচ্ছে আপনাকে ইয়া করে দিতে হবে। এই যে অ্যাড সাব মেনু, এটা হচ্ছে আপনার অপশনসে যাবে, এটা তখন সেটিংস এর আন্ডারে চলে যাবে। জি ভাইয়া, বুঝতে পারছি। একজন অলরেডি হয়তো কমেন্ট করছে যে আপনার এই প্লাগইনের কোডগুলো আমরা অ্যাক্সেস পাবো কিনা।
হ্যাঁ তো হ্যাঁ, আমার আমি কিভাবে দেওয়া যায় আমি শিপন ভাইয়ের সাথে ইয়ে করে হ্যাঁ, আমি আমি দিয়ে হচ্ছে দেবো। এটা দিয়ে দিব। এটা সংশ্লিষ্ট প্রশ্নটা হচ্ছে যেটা আমরা কি কোনো প্লাগ ইনের বয়লার প্লেট অথবা স্টার্টার টেমপ্লেট কোথায় পাওয়া যাবে, যেখানে অলমোস্ট সবকিছু থাকে? ও, মানে এই ধরনের বয়লার প্লেট ওই যে WPBB নামে একটা .me নামে একটা ওয়েবসাইট আছে, বা আপনি প্লাগ ইন বয়লার প্লেট লিখে সার্চ দিলেই পাবেন। এই সো যে আমি ওইখান থেকে ডাউনলোড লিখে, করতে পারেন। এই যে আহ, এটা দেখতে পারেন, হ্যাঁ কমেন্টে, wpb.me। হ্যাঁ এই ওয়েবসাইটটা দেখতে পারেন এখান থেকে এটাতে। আপনার প্লাগ ইনের বয়লার প্লেট জেনারেট করে নিতে পারবেন আপনার যে যে বাট জিনিসগুলো ওরা প্রয়োজন। অনেক ওল্ড স্টাইল করে, সো আপনার এক এক প্লাগইনে এক এক রকম নেসেসারি নিড থাকে। তো হয়তো কোনো প্লাগইনে আমার সলিড প্রিন্সিপাল ফলো করতে হয়, প্লাগইনের এক এক ধরনের নেসেসারি নিড থাকে। সো ওই অনুযায়ী প্লাগইন বানানো ভালো। বয়লার প্লেট আর এখন আসলে চলে না খুব বেশি একটা, মানুষজন খুব বেশি ইয়া করে না। এটা একটা সিম্পল জিনিস। কারণ আপনার এখন যেহেতু ওয়ার্ডপ্রেস আচ্ছা, অনেক ইজি করে দিছে, কামাল, আপনি আমরা প্লাগইন, মেইন ফাইল আর ইনক্লুডস এর মধ্যে এখন সবকিছু রাখলে, যেহেতু ওয়ার্ডপ্রেস সাজেস্ট করে তার ইনক্লুডস এর মধ্যে এখন রাখাটা, হ্যাঁ, সো এইভাবে ইয়ে করাটা। আর যদি আপনি কম্পোজার ইউজ করেন তাহলে নেমিং স্পেস দিয়ে ইয়ে করে নিলেন। ওইগুলো আর এখন আসলে বয়লার প্লেট একসময় চলতো, কিন্তু এখন আর আসলে বয়লার প্লেটের ইয়া নাই বললেই চলে। আমি আসলে কেন জিজ্ঞাসা করলাম, আমি কিছু ইস্যু ফেস করছি। যেমন ধরেন, আমার রিডমি ট্যাক্স আমার প্লাগইন ডট পিএইচপি ফাইলে হেডারে হুম যেগুলো মাস্ট বি রাখতেই হবে এবং যেগুলো দিতেই হবে আপনাকে, হুম। না দিলে হচ্ছে প্লাগইনে সাবমিট দেওয়া যাচ্ছে না। এই সেই জিনিসগুলোর জন্য আর কি, যেমন তো আপনি। এগুলো এখন ওয়ার্ডপ্রেসের ডেভেলপার ডগ ডগ যেটা আছে ওইখানে ফুল ডিটেলস আছে। আপনি জাস্ট রিডমি গাইডলাইন লিখে সার্চ দিলে বা প্লাগইন হেডার লিখে সার্চ দিলেও আপনি পাবেন আমি একটা ডেভেলপার। link দিয়ে দিয়েছি, যেটা হচ্ছে এই ওয়ার্ডপ্রেসের হ্যান্ডবুক প্লাগইন ডেভেলপমেন্টের জন্য, হ্যাঁ, ওই সবকিছু পেয়ে যাবেন। ওইখানে কোনটা রিকোয়ার কোনটা অপশনাল বলে দেওয়া আছে। এই যে আম, কামাল ভাই, আমার আরেকটা কোয়েশ্চেন ছিল। জি জি ভাই, শিওর। হ্যাঁ, আমি যখন ওই যে প্লাগইনের যখন ডাটাবেস থেকে কোয়েরি করতেছি ডিরেক্ট হুম, আর কি, ওই যে ডব্লিউপি কোয়েরি ছাড়া, তখন WPDB কি ইউজ করি। আপনি হ্যাঁ, WPDB, ডব্লিউপিডিবি, হুম, জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন কি এই যে ক্যাশিং ইস্যুটা যদি আমি ট্রানজিট ইউজ করি, ওইখানে আমাকে ওই যে ডব্লিউপিসিএস বারবার ওয়ার্নিং করতেছে ডব্লিউপি ক্যাশ সেট করার জন্য, ডব্লিউ ডিলিট করার জন্য আর কি, ইউজ ডিরেক্ট ডাটাবেস কল ইজ ডিসকারেজড। বাট আমি ডাটাবেসটা ট্রানজিটের মধ্যে ক্যাশ করে রাখছি আর কি। সো হ্যাঁ, এটা ওই এইটা কি যেহেতু ট্রানজিয়েন্টের মধ্যে তো আমরা নর্মাল ছোটখাটো জিনিস রাখি, লাইক ধরেন হয়তো আমাদের ছোট একটা আহ, ইয়ে হইতে পারে, ওইটার উপর বেস করে আমরা বিভিন্ন কিছু হয়তো রান করতে পারি, লাইক আপডেটিং প্লাগ ইনের হুম বিভিন্ন। সো এই জন্য যেহেতু এটা একটা বড় অ্যারে, হয়তো ওই জন্য সাজেস্ট করতেছে, বা যেহেতু একটা ডাটাবেস কুইরি, সো এই জন্য সাজেস্ট করতেছে ডাব্লিউপি ক্যাশ, ডাব্লিউপি ক্যাশ সেট, ডাব্লিউপি ক্যাশ গেট। সো ওইটা সাজেস্ট করতেছে, যেহেতু ওয়ার্ডপ্রেসের নেটিভ ফাংশন নিয়ে আসছে ক্যাশিং এর জন্য, আগে ছিল না, এই জন্য সাজেস্ট করতেছে। হয়তো আপনি এটা ইমপ্লিমেন্ট করে এই দেখতে পারেন। এটা যেহেতু ওয়ার্নিং, সো এখানে ইয়া করবে না, রিভিউয়ার কোনো ইয়া করবে না। ওয়ার্নিং আর ইরর হইলে রিভিউয়ার হচ্ছে আপনাকে প্লাগইন রিজেক্ট করবে, ওয়ার্নিং হলে হ্যাঁ, প্লাগইন রিজেক্ট করবে না। আচ্ছা, আমি এই যে সেট ট্রানজেক্ট আর ওইটাতে যতটুকু যতটুকু দেখলাম যে অলমোস্ট সেম, এই যে হ্যাঁ ডব্লিউপি যেটা ওইটার মধ্যেই মূলত সেট ট্রানজেক্টটাই কাজ করে। হ্যাঁ, যেহেতু ওরা একটা ডব্লিউ নেটিভ ফাংশন নিয়ে আসছে, এই জন্য ওরা যেহেতু ইয়াগুলো, এই যে আমাদের প্লাগইন চেকার গুলো একটা নির্দিষ্ট রোলের মধ্যে কাজ করে। তো ওর রোলে আছে যে এই ট্রানজিয়েন্ট গুলোর ইনস্টেড হচ্ছে এখন ডাব্লিউপি ক্যাশ, কারণ যেহেতু আগে মানুষ ইউজ করতো। তবে আমি এটা আরো কিছু প্রবলেম ফেস করতেছি, যদি আমি ওইটা যদি ব্যবহার করি, ওই যে তাদের ওই যে যেটা অলরেডি তারা আনছে, যেটা ক্যাশ, ডব্লিউ ক্যাশ হুম, সেট যেটা, ডাব্লিউ, ওইটা হ্যাঁ আমাকে ক্যাশ ওই যে সেট ক্যাশ কিছু গেট। বাইন্ডিং কিছু বাইন্ডিং রাখতেছে আর কি, যে আমি আমার মন মতো কাজ করতে অসুবিধা হচ্ছে, যার জন্য আমি ওইটাকে তাহলে পিক আপনি করছি, ডাব্লিউপি ট্রানজিয়েন্ট ইউজ করতে এই পারেন, যে কোনো সেট প্রবলেম নেই। ট্রানজেক্টটাকে। কোনো প্রবলেম নেই। ডাব্লিউপি যেহেতু এটা ওয়ার্নিং, আমি তো বললাম আচ্ছা আচ্ছা, ওয়ার্নিং এই তো, ওয়ার্ড ওয়ার্নিং করবে না। ইস্যু করবে না, ওয়ার্নিং তো ও ইস্যু করবে না, জাস্ট হুম, ওয়ার্নিং হচ্ছে আপনাকে ফিক্স করতে বলা হয়। বাট এটা হ্যাঁ, রিকোয়ার্ড না, এটা অপশনাল। ওকে ওকে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ।
থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন আছে বা কনফিউশন আছে ওয়ার্ডপ্রেসে প্লাগইন সাবমিশন করতে হয় এটা নিয়ে? আমাদের সময়ও ইতিমধ্যে শেষ হয়ে এসেছে, তো মনে হয় আর কারো কোনো প্রশ্ন নেই। কামাল ভাই, আমরা কি তাহলে শেষ করতে পারি? জি ভাই, আমরা শেষ করতে পারি, 10টা বেজে নাকি গেছে অলমোস্ট। হবে না? আপনি তো অনেক প্রশ্ন করেন। সরি ভাই, আমাকে বলছিলেন? জি জি ভাই, আপনি আর কোনো প্রশ্ন করবেন? এই 10 আপ গিটহাব অ্যাকশন নিয়ে তো বাইকের আজকে চালানো যাবে না, আশা করি অন্য একদিন ভাই হচ্ছে গিটহাব অ্যাকশন নিয়ে আসবে। আচ্ছা, গিটহাবে ইনশাল্লাহ, যদি অ্যাকচুয়ালি অনেক মানুষ যদি ইন্টারেস্টেড থাকে তাহলে হচ্ছে আমরা একটা লাইভ প্লাগইনে, হয়তো আমার একটা লাইভ প্লাগইনে আমরা এটা ডেমনস্ট্রেট করে দেখাইতে পারি যে আর গিটহাব অ্যাকশনস কিন্তু ইনস্ট্যান্ট কাজ করে। তো ওইটাতে একদম লাইভ দেখানো যাবে ইয়ে গিটহাব করে। অ্যাকশন নিয়ে কারো যদি কোনো ইন্টারেস্ট থাকে এখানে আপনারা কমেন্ট করতে পারেন। যদি বেশি কমেন্ট আসে আমরা এটা নিয়ে একটা আলাদা ওয়ার্কশপ করার ট্রাই করবো। কি বলেন কালাম তো কামাল ভাই? জি ভাই, আমি হ্যান্ডস অন একদম একটা করতে রাজি আছি। তো মানুষজনের লাইফ ইজি করা, ওটা হচ্ছে মেন। তো হ্যাঁ। কারণ আমি যে পরিমাণ ইস্যু ফেস করছি অনেক আগেই এই ইয়া নিয়ে, এসবিএন নিয়ে। তো ওইটা অনেক সলভ হয়েছে গিটহাব অ্যাকশন আসার পরে, ওই অ্যাকশনসটা। তো আই থিঙ্ক যদি অনেক মানুষ ইন্টারেস্টেড থাকে, আমরা একদিন লাইভ একদম আমার কোনো একটা প্লাগ ইনে ডেপ্লয় করে আমরা দেখতে পারি যে আসলে কিভাবে সেট করে ইয়া করে। ওকে। হয়তো আমরা কোনো একটা প্লাগ ইন আগে অ্যাপ্রুভ করে রাখলাম, জাস্ট ওটাতে হয়তো ওই দিনে প্রথম হয়তো আমরা প্রথম ডেপ্লয় করলাম ওই দিন। আগে হয়তো কোনো একটা প্লাগ ইন আমরা অ্যাপ্রুভ করে রাখলে দেন আমরা দেখতে পারি ওইখানে যে ওই দিন প্রথম একদম ফার্স্ট ডেপ্লয়মেন্ট, দেন একটু পরে আবার একটু আপডেট, কিভাবে আপডেট করে ভার্সন চেঞ্জ করে, ওইগুলো সবগুলো আমরা দেখতে পারবো। ওকে। তো আজকে ওয়ার্কশপে যারা জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে কামাল ভাইকে অসংখ্য ধন্যবাদ, ওনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। আর আপনাকে সামনে অনেক ধন্যবাদ। এটা লাস্ট মান্থে হওয়ার কথা ছিল, 1 মান্থ, অলমোস্ট 2 মাস আমরা এটার জন্য অপেক্ষা করতেছি। আপনি আমার জন্য 2 মাস অপেক্ষা করছেন, এর জন্য অনেক 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 ধন্যবাদ। আহ, তো আজকের ওয়ার্কশপটা আমরা এখানেই শেষ করব। আর আমাদের আজকের ওয়ার্কশপের ভিডিওটা আমরা ওয়ার্ডপ্রেস বাংলাদেশ নামে একটা ইউটিউব চ্যানেল আছে সেখানে আপলোড হবে, এবং ওয়ার্ডপ্রেস টিভিতে, তো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আশা করি কালকে বা পরশুর মধ্যে এটা আপলোড হয়ে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ওয়ার্কশপে জয়েন করার জন্য। থ্যাংক ইউ।